আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইংলিশ ক্রাফট লাইভ সেশন। তো এটা আমাদের একটি লাইভ ক্লাস হবে। আপনারা সবাই অবগত আছেন। বিগত যারা আমার ক্লাসগুলো দেখেছেন এবং আমার সাথে কমিউনিকেট করেছেন, হোক সেটা অনলাইনে বা অফলাইনে। তো এই কোর্স সম্পর্কে নতুন করে আমি আরেকটু বিস্তারিত বলি। আমাদের এই পুরো কোর্সটা হবে, আমাদের যে প্ল্যাটফর্মটা থাকবে এটা হলো ফেসবুক পেজ। ফেসবুক পেজ থেকে আমাদের পুরো লাইভ ক্লাসটা হবে। আর রেকর্ডেড ব্যাকআপ। এখন কথা হইল যে ফেসবুক কিন্তু আপনি যে ক্লাসটা করবেন ১ মাসের পরে কিন্তু ফেসবুক তার নিজেদের ওয়াল থেকে, মানে প্রত্যেকের ওয়াল থেকে লাইভ যে ভিডিওগুলা হয় এগুলো ১ মাস পরে ডিলিট করে দেয়। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? মানে ফেসবুক তাদের লাইভটা ১ মাস পরে তারা ডিলিট করে দেয়। সো আপনি আমার ক্লাসটা করার পরে যদি আবার প্রয়োজন মনে করেন যে আপনি ক্লাসটা আবার করবেন, তাহলে কিন্তু যেকোনো সময় আপনি এই আমার ইউটিউব চ্যানেল থেকে লাইভটা করতে পারবেন। ওইখানে ইনশাল্লাহ, মানে আমি এই ক্লাসটাই রেকর্ড করে ওইখানে আপলোড করে দিব। তাহলে আপনার আর প্রত্যেকটা ক্লাস নিয়ে টেনশন করতে হবে না, বা ফেসবুক থেকে কিন্তু ফেসবুক পেজ থেকে প্রত্যেকটা ক্লাস খুঁজে পেতে অনেক সময় লাগে। সো আমি যেটা বলছি, আপনি খুব সহজেই ফেসবুক লাইভ থেকে ক্লাসটা করার পরে এবং সেটা ইউটিউব থেকে পরবর্তীতে আবার দেখে নিতে পারেন। তাহলে আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রেখেছি। আশা করি আপনি এখানে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনি ওইখান থেকে রেকর্ডেড ক্লাসটা করে নিতে পারেন। তো আমাদের উইকলি শিডিউলটা হলো, আমাদের সপ্তাহে ২ টা ক্লাস থাকবে। এভরি সানডে অ্যান্ড ওয়েডনেসডে, রবিবার ও বুধবার ঠিক রাত ৯টা ৩০ মিনিট। আজকে আমি দেখলাম অনেকেই ৯টা ৩০ এর পরে জয়েন করেছেন। ১ম ক্লাস, এজন্য আমরা একটু বিলম্ব করেছি। বাট পরবর্তী সময় থেকে আমরা আমাদের ক্লাসটা ৯টা ৩০ এই শুরু করে দিব। আমি সবসময় এটা বিশ্বাস করি, যারা সময়ের ব্যাপারে অনেক বেশি এই আগ্রহী এবং সময়কে যারা ভালোবাসে, সময়কে যারা নষ্ট করতে চায় না, তারা সময়ের বিষয়ে সবসময় মানে সূক্ষ্ম বিষয়গুলো মেনে চলবে আরকি। এটা আমার একটা পরামর্শ বলতে পারেন। আপনি সময়কে সবসময় সময়ের মতো করেই বলবেন। ৯টা ৩০ মানে ৯টা ৩০। বিষয়টা যেন এমন হয়। আচ্ছা, ক্লাস ডিউরেশন, আমাদের ক্লাসটা আসলে কতক্ষণ হবে? যেহেতু এটা ১ম ক্লাস, হয়তোবা ১ ঘন্টা একটু বেশি হইতে পারে। আপনি মনে করতে পারেন যে আপনি ১ ঘন্টা সময় অনেক বেশি। মনে হইতে পারে স্যার ১ ঘন্টা সময় তো অনেক বেশি। তাহলে আমরা কিভাবে ক্লাসটা এটা কন্টিনিউ করতে পারি? আপনি দেখেন, আপনি যখন Facebook স্ক্রলিং করেন অথবা আপনি Instagram চালান, আপনি ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা সময় কিন্তু আপনার ব্যয় হয়ে যায়। আপনি কিন্তু মানে বুঝতেই পারেন না যে কিভাবে এতটুকু সময় চলে গেল। আচ্ছা, তাহলে আমাদের এই কোর্সটা করে কারা বেনিফিটেড হবে? কাদের জন্য আসলে এই কোর্সটা লঞ্চ করা? কাদের জন্য এই কোর্সটা অনেক বেশি উপকার হবে? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু অনুগ্রহ করে আবার একটু জানাবেন। যারা দেখতেছেন লাইভটা, অনুগ্রহ করে একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথাগুলা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? ইসলাম সৌদি আরব থেকে দেখতেছেন। তারপর সৌরভ ভাই দেখতেছেন। অনুগ্রহ করে একজন একটু কমেন্ট করে জানান যে আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, রিফাত আহমেদ ভাই বলছে শুনছি। তার মানে আমি কন্টিনিউ করতে পারি। আচ্ছা, টার্গেট গ্রুপ। আমার এই কোর্সটা আপনি করে, আপনার এই কোর্সটা করে আপনি মানে কারা আসলে উপকৃত হবে? আমি ১ম এ যদি বলি, জব সিকার্স, যারা মানে জব করার চিন্তা করছেন, ইংলিশে অনেকটা দুর্বল। ইংলিশটাকে আপনি অনেক প্রায়োরিটি দিচ্ছেন যে আমি ইংলিশে ভালো করতে পারলে আমার জবটা আসলে হয়ে যায়। ইংলিশে আমি অনেক খারাপ করতেছি। যার মানে মূলত যারা জবের জন্য ট্রাই করছেন তাদের জন্য আমার এই কোর্সটা অনেক বেশি কাজে দেবে। একাডেমিক স্টুডেন্ট, লাইক আপনি যেকোনো মানে স্টুডেন্ট হন না কেন, ক্লাস 4, 5, 6, 7, 8, 9, 10 যেকোনো ক্লাসেই পড়েন। আমার কোর্সটা এভাবেই সাজানো আছে। এটা প্রত্যেকের জন্যই অনেক বেশি উপকারে আসবে। আর ৩ নাম্বার হলো, যারা স্পোকেন লার্নার আছেন, যারা চিন্তা করতেছেন যে আমি স্পোকেন শিখবো। আমার এই বেসিকটা অনেকটা দুর্বল। আমি বেসিকটা যদি শিখতে পারি তাহলে আমার স্পোকেন অনেকটা এগিয়ে থাকবো। এই কোর্সটা মূলত তাদের জন্য। এখন এক শ্রেণীর মানুষ কিন্তু আছে আমাদের সমাজে, যারা হয়তোবা কখনো চাকরিও করবে না, পড়াশোনা এখন করে না।
হইতে পারে সে স্পোকেনের জন্য আপাতত ট্রাই করছে না। I think স্পোকেনের জন্য সবাই ট্রাই করে যে আমাকে অবশ্যই স্পোকেনটা শিখতে হবে। তাও এটাকে আমি আলাদাও যদি করি, স্টুডেন্টস অফ এনি লেভেল অর পিপল ফ্রম এনি প্রফেশন, আপনি যেই ধরনের প্রফেশনেই থাকেন, লাইক আপনি যদি একজন হাউসওয়াইফও হন, আপনি আমার কোর্সটা করে অনেক বেশি উপকৃত হবেন। কেননা আপনার সন্তান পড়াশোনা করবে। আপনার সন্তানকে আপনি যদি শুরু প্রাইমারিটা আপনি ভালোভাবে পড়াতে পারেন, তাহলে কিন্তু সে আপনার স্কুলে হোক, সেটা কলেজে হোক, হইতে পারে সেটা প্রাইমারি স্কুলেই হোক, হইতে পারে সেটা কলেজ, স্কুল, সব জায়গায় কিন্তু এগিয়ে থাকবে। আপনি যদি আপনার ছেলেকে বাসায় না পড়াতে পারেন, তাহলে কিন্তু আপনি এই জায়গায়ও পিছিয়ে থাকবেন। তো আমি মনে করি আরকি যে আমার এই কোর্সটা আমি এইভাবেই সাজাইছি যে একদম জব সিকার্স থেকে শুরু করে একদম একবারে সব যেকোনো মানে স্টুডেন্টের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে। তো আমি ১ম এই একটা কথা বলে নেই যে আপনার কাছে মনে হচ্ছে যে আমি ৩ মাস কি পারবো কিনা? হয়তোবা অনেকে আবেগে শুরু করেছেন যে মনে হচ্ছে যে না আমি ৩ মাস আমি পারবো। বাট ১ম ১ টা ২ টা ক্লাস করার পরে মনে হবে যে ইংলিশ এত কঠিন। ইংলিশ আমি কি পারবো? আমি ব্যর্থ হয়ে যাবো। বাট ব্যর্থ হওয়ার কিছু নাই। আমি এমনভাবে কোর্সটা সাজাইছি, এত সহজভাবে আপনি ইংলিশটাকে মজা করে শিখতে পারবেন আসলে। আশা করি আপনি আপনার জায়গা থেকে ডেডিকেটেড থাকবেন শতভাগ। কিভাবে ক্লাসটা শতভাগ করা যায়, কিভাবে এই আগানো যায়, একদম আপনি কিছু পারেন না। এটা কোনো প্রবলেম না আসলে। কিছু পারেন না সেটা কোনো প্রবলেম না। প্রবলেমটা হইলো আপনি কি চেষ্টা করতেছেন কিনা এটা হলো প্রবলেম। আপনি যদি চেষ্টা করেন ইটস ওকে। আর যদি আপনি চেষ্টাই না করেন তাহলে তো আপনি ব্যর্থ। আপনি চেষ্টা না করে ব্যর্থ হবেন না। আপনি চেষ্টা করে ব্যর্থ হন। আর যে চেষ্টা করে সে কখনোই ব্যর্থ হয় না আসলে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন থাকে যে, স্যার আপনি ক্লাস নিবেন। ক্লাস নেওয়ার পরে আমি কোনো একটা বিষয় বুঝলাম না। ক্লাসটা যদি না বুঝি তাহলে আমার এটার জন্য কি কোনো সাপোর্ট আছে? অবশ্যই। আমার একটা গ্রুপ আছে ইংলিশ ক্রাফট লার্নার্স কমিউনিটি গ্রুপ, যেইখানে আমি যে ক্লাসটা আলোচনা করব আজকে। ধরেন আজকে আমি টেন্স নিয়ে আলোচনা করলাম। আপনি টেন্সের কোনো কিছু বুঝতেছেন না যে আমি কোথা থেকে শুরু করব, কি করব? আমি ক্লাসটা করাইলাম। করানোর পর আপনি বুঝতেছেন না। তারপর আপনি আমাদের এই গ্রুপে জাস্ট একটা আপলোড করে দিবেন যে, "স্যার আমি এই জিনিসটা বুঝতে পারিনি।" ইনশাআল্লাহ আপনি এইখান থেকেও সাপোর্ট পাবেন। তার মানে একজন শিক্ষক আপনাকে একদম হাতে ধরে, ধরে ক্লাস করাচ্ছে, ক্লাস শেখাচ্ছে। শেখানোর পরে এই ক্লাসটা যদি কোনো রকম সমস্যা হয়, এই ক্লাসটা নিয়ে বিস্তারিত আপনাকে আবার শিখিয়ে দিচ্ছে। তার মানে আপনার চাইলে এই ভিডিওটা আপনি ৪ বার ৫ বারও দেখতে পারতেছেন। তাহলে কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। তাহলে আমি আপনাকে ২ টা জিনিস সাপোর্ট করব। প্রথমত, যারা আমার YouTube চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন যাতে এটা রেকর্ডেড দেখতে পারেন, এবং ইংলিশ ক্রাফটের যে কমিউনিটি গ্রুপটা আছে এটাতে জয়েন হয়ে যাবেন। পরবর্তীতে যদি কোনো সমস্যা হয়, আপনি যাতে সমস্যাটা সমাধান করতে পারেন। আর সবার জ্ঞাতার্থে একটা কথা বলে রাখি আসলে, মানে লার্নিং এমন একটা জিনিস, আপনি যদি শেয়ার না করেন আরেকজনের কাছে, ভালো জিনিসটা আপনার কাছে মনে হচ্ছে যে আমি একটা ভালো জিনিস শিখতেছি, আরেকজনে শিখলে মনে হয় আমার অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। বাট এটা আমাদের চিন্তাটা ভুল। আপনি আপনার জায়গা থেকে যদি মনে করেন যে না আপনার মনটাকে আপনি রাখেন, মানে অন্যকে শেখালে নিজেও শেখার মানে আরো বেড়ে যায়। ধরেন আমি আপনাকে শেখাচ্ছি, এতে কিন্তু আমার কোনো ক্ষতি হচ্ছে না। আমি আলহামদুলিল্লাহ আরো শিখতেছি। তো এই জায়গা থেকে অন্তত দয়া করে আমি আপনাদের কাছে আসলে এটা রিকোয়েস্ট, আপনারা অনুগ্রহ করে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। শেয়ার করে আপনার যে ফ্রেন্ড আছে, যারা বন্ধু-বান্ধব আছে যারা, সবাই ভিডিওটা আসলে দেখতে পারে। যেহেতু এটা ফ্রি ক্লাস, আপনারা এটাকে খুব তুচ্ছ মনে করবেন না। আমি এটা আপনাকে এখন বলব না, তবে এতটুকু বলে রাখি, আপনি টাকা দিয়ে এটা কখনোই এইভাবে শিখতে পারবেন না যতটা আমি আপনাকে ফ্রিতে শিখাবো। জাস্ট আপনি শুধু একটু ডেডিকেটেড হবেন আর কমান্ড গুলো মেনে চলবেন। তো সকলের কাছে আমি এটা রিকোয়েস্ট করছি আপনারা একটু অনুগ্রহ করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা, যারা শেয়ার করেছেন আমি একটু কমেন্টে দেখতে চাই যে কারা শেয়ার করেছেন। একটু ডান লিখে দেন প্লিজ, হ্যাঁ? আমি আপনাদের সবার একটু রেসপন্স আশা করতেছি। মানে লাইভ ক্লাস করার সুবিধা কি? আপনি আমাকে কিছু প্রশ্ন করতে পারবেন, আমিও কিন্তু আপনাকে প্রশ্ন করতে পারবো। আপনি উত্তর দিবেন, এটা আসলে লাইভ ক্লাসের মজা। মনে হবে যে টিচার আপনাকে সরাসরি আপনার সামনে বসে আপনাকে ক্লাস করাচ্ছে। আপনারা অনুগ্রহ করে একটু লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ, হ্যাঁ? কে, কে শেয়ার করেছেন একটু কাইন্ডলি কমেন্টে ডান লিখে দিন।
আচ্ছা, এজ আ মেন্টর হিসাবে আমি তো আপনাদের কাছে এতটুকু আশা করতেই পারি। কারণ আমি চাই যে এই ফ্রি জিনিসটা সবাই শিখুক। ফ্রিতে যে এত ভালো কিছু পাওয়া যায়, এটা আমি আসলে দেখাতে চাই যে আলহামদুলিল্লাহ যারা অনেক টাকা পয়সা দিয়েও এত কিছু শেখায় না বা ভেতরে রেখে দেয়। যে কোনো কিছু শেখানোর মন মানসিকতাটা মানুষের মধ্যে আসলে একেবারেই কম। আমি সবার কাছে একটু অনুরোধ করছি এটা। আলহামদুলিল্লাহ কালো মেঘ উনি লিখেছেন ডান। দেলোয়ার হোসেন ভাই লিখেছেন ডান। জাভেদ আহমেদ আঙ্কেল মনে হয় উনি ডান লিখেছে। আ যাই হোক আমি সকলের কাছে আশা করছি বাকি যারা দেখতেছেন সবাই কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দিবেন। আচ্ছা, এখন কথা বলি যে আমাদের at a glance ৩ মাসের যে প্ল্যান, ১ম মাসে কি, কি আলোচনা করব আমি একটু বলে দেই। আজকের আলোচনা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, তারপর ক্লাস 2 সেন্টেন্স মাস্টার ক্লাস, ক্লাস 3 টেন্স, ক্লাস 4 টেন্স মানে টেন্সের জন্য আমি ৩ টা ক্লাস রেখেছি। এই যে ৩ টা ক্লাস। তারপর দেখেন তারপর ক্লাস 6, 7, 8 এগুলা হলো 9 প্রত্যেকটা হলো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ টপিকটা যেহেতু অনেক বড়, আমরা ইনশাআল্লাহ পার্টস অফ স্পিচের জন্য অনেকগুলা ক্লাস রেখেছি। তারপর কনজাংশন, ইন্টারজেকশন, ডিটারমিনান্টের জন্য আমি ২ টা ক্লাস রেখেছি। ডিটারমিনার ক্লাসটা অনেক বেশি ইম্পোর্টেন্ট এর জন্য আমি এইখানে ২ টা ক্লাস রেখেছি। তারপর আর্টিকেল ১৪ নাম্বার একটা ক্লাস, তারপর ১৫ নাম্বারে পজিটিভ ভার্ব, ১৬ নাম্বার হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব মানে am is are was are have is had shall should will would can could did must dare এই যে ভার্ব গুলো আছে মডাল ভার্ব সহ প্রত্যেকটার জন্য আলাদা, আলাদা ক্লাস রেখেছি। আসলে এই প্রত্যেকটা ক্লাস এমনভাবে সাজানো হয়েছে, আপনি যদি প্রতিটা ক্লাস করেন, প্রতিটা ক্লাসের পরে আপনি বুঝতে পারবেন যে আসলে মানে গ্রামারে আসলে কোনো কিছু বাকি রাখি না ইনশাআল্লাহ। তো তারপর ১৯ এই ১৮ নাম্বার ক্লাস ডব্লিউএইচ কোয়েশ্চন, এমবেডেড কোয়েশ্চন, তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ২০ নাম্বার রাইট ফর্ম অফ ভার্ব, ২১ নাম্বার কন্ডিশনালস, ২২ নাম্বার নন ফাইনাইট ভার্ব, ভয়েস চেঞ্জ, ন্যারেশন। দেখেন 24 আমাদের যে ক্লাসটা ইনশাআল্লাহ গ্রামারের শুরু থেকে শেষ পর্যন্ত, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু প্রয়োজন আমরা ঠিক ততটুকুই ক্লাস আপনাদের জন্য রেখেছি। যাতে কোনো রকম আপনাদের কোনো টিচারের কাছে কখনোই আর যেতে না হয়। আমি বিশ্বাস করি এই ক্লাসগুলোর পরে আপনি ইংলিশকে আবিষ্কার করতে পারবেন। এখন আমার একটা ইম্পোর্টেন্ট কথা বলি। একটা ইম্পোর্টেন্ট কথা হইল যে স্যার আপনি যে ক্লাসগুলা করাচ্ছেন এগুলা যেহেতু একজন একাডেমিক স্টুডেন্টের জন্য প্রযোজ্য হবে এবং একজন এই জব সিকার্স যে আছে তার জন্য প্রযোজ্য হবে। আমি তো কোনো চাকরি করব না। আমি তো বিদেশে থাকি। আমার তো ইংলিশ শেখা দরকার। এখন আমার জন্য কি এটা অনেক বেশি উপকার হবে? আর আমি কি সব তথ্যই শিখতে হবে? আপনি একটা জিনিস চিন্তা করেন। আপনি যদি একটা মুভি দেখেন ৩ ঘন্টার একটা মুভি, এই মুভির যদি আপনি ৩ ঘন্টা দেখার পরে আপনি কিন্তু বাসায় যখন আসেন, আসার পরে কিন্তু ৩ ঘন্টায় কি হয় আপনি সবকিছু না বলতে পারলেও, এই যে পুরো ৩ ঘন্টা মুভির যে সারমর্মটা কিন্তু আপনি বলতে পারেন। যে কি, কি বেসিক যে ঘটনাগুলো ঘটছে আপনি কিন্তু এগুলা বলতে পারেন। এই ক্লাসটাও ঠিক এরকম। আপনি যদি ৩০ টা মানে ২৪ টা ক্লাস ৩ টা মাস এই ইংলিশ ক্রাফটের সাথে থাকেন, থাকার পরে আপনি সব তথ্য আপনার মনে থাকবে না। এটা মানে অসম্ভব। কিছু এক্সেপশনাল মানুষের জন্য সেটা ভিন্ন বিষয়। সেটা যদি খুব ভালো করে সে করে তাহলে হয়তোবা সে সব তথ্য রাখবে। আপনি যদি ভালো করেও করেন আপনি দেখা গেছে কিছু তথ্য ভুলে যাবেন। আচ্ছা ভুলে যাওয়ার পরেও আপনি যদি একটা ধারণা আপনি পাবেন ২৪ টা ক্লাস করার পর আপনার কাছে মনে হবে ইংলিশটা আপনাকে অনেক ভালো লাগবে আপনার কাছে আসলে। এরপরে আপনি যদি একটা স্পোকেন এর কোর্স করেন বা যেকোনো একটা কোর্স করেন, আপনার কাছে ইংলিশটা আপনি ইংলিশে অনেক মজা পাবেন। কিন্তু এখন আপনার যদি বেসিকটা স্ট্রং না থাকে, তাহলে কিন্তু আপনি যেকোনো কোর্স করেন না কেন, আপনি সবার থেকে অনেক পিছিয়ে থাকবেন। আপনি মূল জিনিসগুলাই বুঝবেন না। তো এই মানে এই যে কোর্সটা, এই কোর্সটা আপনি লাইফ চেঞ্জিং একটা কোর্স বলতে পারেন। এটা গ্রামারের জন্য একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের একটা কোর্স। তো আশা করি আপনারা আপনাদের জায়গা থেকে শতভাগ ডেডিকেটেড দিয়ে ক্লাসটা করবেন এবং আমিও আমার জায়গা থেকে শতভাগ ডেডিকেটেড দিয়ে ক্লাসটা করব। আচ্ছা, মূল ক্লাস আমরা এখন শুরু করছি। ১ম দিন যেহেতু আমাদের অনেক কথা হইছে, গল্প হইছে। আমাদের আজকের ক্লাস হলো লেটার, অ্যালফাবেট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট। এইগুলো নিয়ে আমরা এখন কথা বলব।
আপনারা একটু সাড়া দিবেন। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে আবার? সব ঠিকঠাক? আপনারা মাঝে, মাঝে একটু জানাবেন কাইন্ডলি, হ্যাঁ? আর কে ক্লাসটা খাতা কলম নিয়ে বসছেন আমাকে একটু জানান তো? ক্লাসে কি কেউ খাতা কলম নিয়ে বসছেন? আর ৩০ টা ক্লাসই লাইভে করবেন এমন কেউ আছেন? আমাকে একটু জাস্ট কমেন্ট করে জানাবেন যে আপনি ৩০ টা ক্লাসেই লাইভে করবেন ইনশাআল্লাহ একটু লিখতে পারবেন? সাহস করে ইনশাআল্লাহ যে আপনি ৩০ টা ক্লাস লাইভে করবেন। সরি ৩০ টা ক্লাস না আমাদের ২৪ টা ক্লাস হবে। ২৪ টা ক্লাস লাইভে করবেন এবং প্রত্যেকটা ক্লাসে ডেডিকেটেড ভাবে যদি কোনোভাবে করতে নাও পারেন, আপনি কমেন্টে দেয়া যে আমার YouTube লিংক আছে, YouTube এ সাবস্ক্রাইব করে নিবেন যাতে ওইখানে ক্লাসগুলো সাজানো থাকবে। আপনি প্রত্যেকটা ক্লাস করবেন এবং ৩ মাস যত কষ্টই হোক আপনার বাধাই আসুক, শয়তান কিন্তু আপনাকে বাধা দেবে। যে আপনি ভালো কাজ করতে গেলে শয়তান কিন্তু বাধা দেয়। সো আপনারা যারা ডেডিকেটেড ভাবে ৩ টা মাস ২৪ টা ক্লাস করবেন, একটু সাহস করে একটু ইনশাআল্লাহ লিখতে পারবেন? লেটার, অ্যালফাবেট, বর্ণ ও বর্ণমালা, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট। আমরা লেটার এবং বর্ণমালা নিয়ে আগে কথা বলি। ইংরেজি ভাষায় মোট ২৬ টি লেটার বা অক্ষর রয়েছে। এই ২৬ টি অক্ষরকে একত্রে অ্যালফাবেট বা বর্ণমালা বলা হয়। লেখার সুবিধার জন্য এই অক্ষরগুলোকে ২ ভাগে ভাগ করা হয়। একটা হলো ক্যাপিটাল লেটার, আরেকটাকে বলা হয় স্মল লেটার। ক্যাপিটাল লেটারস আসলে কি? ক্যাপিটাল লেটার্স হলো বড় হাতের অক্ষর আর স্মল লেটার্স হলো ছোট হাতের অক্ষর। তো নরমালি আমি মনে করি যে এইগুলার উচ্চারণগুলো আপনারা অনেকেই জানেন। আমি তারপরেও নতুন করে আবার একটু বলে দিচ্ছি। আমার সাথে, সাথে একটু বলার ট্রাই করবেন যে মানে এটা কিন্তু ইংলিশ কিন্তু আমাদের ভাষা না ভাই। এটা হলো আমাদের ব্রিটিশ আমেরিকানদের ভাষা। আমরা যদি এটাকে উচ্চারণ করি, আমরা যদিও আমাদের মতো উচ্চারণ করি, বাট আমাদের অনেক স্পেলিং অনেক ভুল হয়। তো আমরা এটা নিয়ে আপাতত কথা বলছি না। জাস্ট আপনাকে জানার জন্য বলছি যে, যেহেতু এটা ব্রিটিশ আমেরিকানদের ভাষা, আমাদেরকে মানে উচ্চারণগুলো তাদের মতো করেই করতে হবে। তো আমার সাথে, সাথে আমরা আমি এখন মনে করছি আপনারা একদম কিছুই জানেন না। এজন্য আমরা লেটার থেকে শুরু করছি। আমাদের মূল পর্ব কিন্তু মাত্র শুরু হইছে। দেন আমরা শুরু করি, হ্যাঁ? আচ্ছা, এ, একে আমরা আমরা এ বলি। বাট এটার উচ্চারণটা হবে এই। কি হবে? এই। তারপর বি, সি, ডি, ই, এই যে ই মানে একটু সাউন্ড হবে এবং একটু বাতাস বের হবে। এফ, এফ, জি, এইচ, আই, এটাকে আমরা জে বলতাম। বাট এটার মেইন উচ্চারণটা হবে জেই। জেই কি হবে? জেই। তারপর এটা হবে খেই। আমরা কে, কে না এটার উচ্চারণটা হবে কি? খেই, খেই, হ্যাঁ? তারপর এটা হবে এল। কি হবে? এল, এম, এন, এটাকে বলতাম আমরা ও, বাট এটা হবে ও। কি হবে? ও। ফি মানে ২ টা টুট একসাথে থাকবে, একটা বাতাস বের হবে। ফ্লো এই যে ফি। কি হবে? ফি। এটাকে আমরা বলতাম কিউ, বাট এটা হবে কিউ। আর এটাকে আর ও বলতে পারেন অথবা আ বলতে পারেন। আ বলে হলো ব্রিটিশরা আর আমেরিকানরা বলে আর। এস, এস, এটাকে আমরা বলতাম টি। আর এটাকে বলতে হবে ঠি। কি বলতে হবে? ঠি। ঠি মানে ঠ, বড় হাতের ঠ যে আমরা বলি ঠি। ইউ, ভি, আমরা এটাকে বলতাম বি। বি না এটা হবে ভি। মানে ভি, উপরের দাঁত নিচের ঠোঁটে লাগবে, হ্যাঁ? ভি, ভি, এটাকে আমরা বলতাম নরমালি ডাবল ইউ। সরি ডাব্লিউ বলতাম, বাট এটা ডাব্লিউ না, বলতে হবে ডাবল ইউ। কি বলতে হবে? ডাবল ইউ। এক্স, এক্স, ওয়াই, জি, এটাকে জেডও বলতে পারেন। আপনি চাইলে জিও বলতে পারেন। জেড অথবা জি, ২ টার একটা আপনি বলতে পারেন। কোনো সমস্যা নাই। তো এখন আপনাকে হয়তোবা এটা কারো জন্য ১ম মনে হচ্ছে যে, স্যার ইংলিশ এত কঠিন, এদের মানে উচ্চারণ করাই তো অনেক কঠিন হয়ে যাচ্ছে। আপনার কাছে মনে হচ্ছে উচ্চারণটা এত কঠিন, আমি কি পারবো? ভয় পাওয়ার কিছু নাই। আপনি আপনার মতোই উচ্চারণ করেন। আমি আপনাকে সঠিক যেটা, এটা আমি আপনাকে জানাইয়া রাখলাম। যে সঠিক উচ্চারণটা এভাবে আসলে হয়।
এখন আপনি সবকিছু যে একদিনে একসাথে শিখতে হবে বিষয়টা কিন্তু এরকম না। আপনি আজকে এটা শিখেন, পরবর্তীতে আপনি আস্তে, আস্তে শিখে নিবেন যে এটাকে আসলে এ না এই বলে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, কার কাছে আজকের এই এবিসিডি যে আমরা নরমালি পড়েছি আর আজকে যে আমি উচ্চারণ করলাম এটা কার কাছে নতুন মনে হইছে একটু জানাবেন অনুগ্রহ করে? কার কাছে নতুন মনে হইছে যে আজকের এই ক্লাসটা একেবারেই নতুন? এবিসিডি এটা যে আমরা নরমালি আগে যেভাবে পড়তাম আর আমি যে এখন উচ্চারণ করলাম, কার কাছে নতুন মনে হইছে একটু জানান তো? আমি আপনাদের কমেন্টের জন্য ওয়েট করছি। আপনারা একটু কষ্ট করে জানাবেন, হ্যাঁ? যাক, দেলোয়ার হোসেন ভাই বলছে এটা নতুন লাগছে। আচ্ছা যাই হোক, এটাই আরকি। এটাই আমার আসলে সবচেয়ে বড় পাওয়া। আপনারা আজকে মনে হচ্ছে যে এবিসিডি গুলা নতুন, বাট আমি যেভাবে উচ্চারণ করেছি এটাই আসলে শুদ্ধ। আপনি এভাবে শিখেন, কোনো সমস্যা নাই। বাট আমি আশা করি পরবর্তীতে অবশ্যই শুদ্ধটা শিখে নিবেন। তাহলে আপনার আর ভুল হবে না। যেহেতু আপনি সামনে অনেক কিছু শিখতে যাচ্ছেন, এজন্য আমি আসলে এটা বলা। যাই হোক, আপনি এই এখন মূলত ভাওয়েল নিয়ে যদি একটু কথা বলি, মূলত ভাওয়েল ইংরেজিতে ২৬ টি বর্ণকে ২ ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাওয়েল আরেকটা হলো কনসোনেন্ট। একটা ভাওয়েল আরেকটা হলো কনসোনেন্ট। ভাওয়েল মূলত ৫ টি। এ, ই, আই, ও, ইউ। কি বললাম? এ, ই, আই, ও, ইউ। মানে এই ৫ টি হলো ভাওয়েল এবং এদের বাইরে একটি ওয়াই আছে যেটাকে বলা হয় স্পেশাল ভাওয়েল বা সেমি ভাওয়েল। আমি যদি আপনাদেরকে একটা মানে তত্ত্ব দিই যে পৃথিবীতে ভাওয়েল ছাড়া ভাওয়েল ছাড়া ভাওয়েল ছাড়া পৃথিবীতে কোনোদিন কোনো বাক্য তৈরি হয় না। এটাকে আপনি কি বলবেন? এই যে আমি আপনাকে তত্ত্বটা দিলাম যে ভাওয়েল ছাড়া পৃথিবীতে কোনো বাক্য তৈরি হয় না। তাহলে এ কথাটা তো সত্য। এখন আপনি এটাকে একটু প্রমাণ করেন তো যে ভাওয়েল ছাড়া কিভাবে বাক্য তৈরি হয় না? আপনি কিন্তু আমাকে বলতে পারেন, "আচ্ছা স্যার, ভাওয়েল ছাড়া যদি পৃথিবীতে বাক্য তৈরি না হয়, তাহলে আমরা কিভাবে এই বাক্যগুলা লিখলাম?" আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু জানাবেন প্লিজ, হ্যাঁ? আমি আপনাকে বললাম যে ভাওয়েল ছাড়া পৃথিবীতে কোনো বাক্য তৈরি হয় না। সরি, কোনো শব্দ তৈরি হয় না। সরি, আমি একটু বলতে ভুল করলাম। শব্দ তৈরি হয় না। তাহলে মাই অর্থ আমার, ফ্লাই অর্থ ওড়া, স্কাই অর্থ আকাশ, কাই অর্থ কান্না করা। প্রত্যেকটাই তো একটা শব্দ। তাহলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, স্যার আপনি যে বললেন যে ভাওয়েল ছাড়া পৃথিবীতে কোনো শব্দ তৈরি হয় না। তাহলে এগুলো যে তৈরি হইছে এটা নিয়ে আপনি কি বলবেন? তাহলে আপনার কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। তাহলে আমি আপনাকে সাথে একটা তথ্য দিয়ে দেই যে ভাওয়েল মূলত ৫ টি, কিন্তু এর মধ্যে একটি ভাওয়েল আছে যাকে বলা হয় স্পেশাল ভাওয়েল। দিস ইজ কল্ড স্পেশাল ভাওয়েল, মানে ওয়াই কে বলা হয় স্পেশাল ভাওয়েল। তার মানে ৫ টি ভাওয়েলের সাথে আপনি যদি একটি ভাওয়েল যোগ করেন তাহলে টোটাল আমাদের ভাওয়েল হবে কয়টা? ৬ টা। কয়টা ভাওয়েল হবে? ভাওয়েল মূলত তাহলে ভাওয়েল কয়টা হবে বলেন তো? ভাওয়েল টোটাল ৬ টা। তার মানে ভাওয়েল টোটাল কয়টা হবে? ৬ টা। কি বললাম? ৫ টি হলো মানে মেইন ভাওয়েল এ, ই, আই, ও, ইউ এবং ওয়াই হলো স্পেশাল ভাওয়েল। তাহলে টোটাল ভাওয়েল হলো ৬ টা। এখন আপনি দেখেন ক্রাই মানে কান্না করা, এখানে কিন্তু ওয়াই আছে। রাইট? কি ওয়াই আছে। তারপর স্কাই, ফ্লাই প্রত্যেকটাতে কিন্তু ওয়াই আছে। তার মানে এটা সত্য হইল যে পৃথিবীতে ভাওয়েল ছাড়া কোনো বাক্য তৈরি হয়, সরি কোনো শব্দ তৈরি হয় না, একথা সত্য। এবং ৫ টি ভাওয়েল নয়, শুধু ভাওয়েলের সাথে একটি ভাওয়েল আছে ওয়াই স্পেশাল ভাওয়েল। এজন্যই এই ৬ টি ভাওয়েল ছাড়া পৃথিবীতে কোনো শব্দ কখনোই তৈরি করা সম্ভব নয়। কোনো শব্দ কখনোই তৈরি করা সম্ভব নয়। ঠিক আছে? আশা করি আপনারা এই তথ্যটা সবাই মাথায় নিয়ে রেখে রাখবেন। আচ্ছা, আমি যে এখন যে ক্লাসটা বললাম যে ভাওয়েলের যে বিষয়টা, টোটাল ভাওয়েল ছাড়া যে কোনো বাক্য তৈরি হয়, শব্দ তৈরি হয় না, এটা কি আপনারা বুঝতে পেরেছেন? একটু জানাবেন অনুগ্রহ করে কমেন্টে। জাস্ট একটু জানাবেন। অনুগ্রহ করে একটু জানাবেন ভাওয়েল ছাড়া যে পৃথিবীতে কোনো শব্দ তৈরি হয় না। আপনারা কি বুঝতে পেরেছেন এই বিষয়টা? জাস্ট কমেন্টে একটু জানান। আমি আপনাদের রেসপন্সের আশায় আছি। আপনারা জাস্ট একটু জানাবেন প্লিজ, হ্যাঁ? আপনারা একটু জাস্ট কমেন্ট করে জানান আপনারা কি ক্লাসটা বুঝতে পেরেছেন কিনা?
আচ্ছা, অন্তর আহমেদ বলতেছে যে আমি এখনো এটা বুঝি নাই। আচ্ছা, আমি এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করি, হ্যাঁ? আমাদের লেটার টোটাল ২৬ টা লেটার রয়েছে। টোটাল হলো ২৬ টা লেটার। মানে প্রত্যেকটি লেটারকে একসাথে বলা হয় কি? অ্যালফাবেট বলা হয়। এই অ্যালফাবেটের মধ্যে ৫ টি হলো মূল স্পেশাল ভাওয়েল। এই যে ৫ টি স্পেশাল ভাওয়েল এ, ই, আই, ও, ইউ এবং একটি ভাওয়েল হলো ওয়াই যাকে বলা হয় স্পেশাল ভাওয়েল। তার মানে টোটাল ভাওয়েল হলো ৬ টা। এই ৬ টা ভাওয়েল ছাড়া পৃথিবীতে কখনোই কোনো শব্দ তৈরি করা সম্ভব নয়। এটাই মূলত বোঝাতে চেয়েছি, আর কিছু না। এটা আহামরি কিছু না। খুব সিম্পল একটা বিষয়। এখন আমি সাবজেক্ট নিয়ে কথা বলি। এখন আমার ক্লাসটা হলো সাবজেক্ট। আসলে সাবজেক্ট মানে কি? আমি আপনাদেরকে একটা টেস্ট দেই। টেস্টটা যদি দেই, দ্য বার্ড, বার্ড, তারপর বি যদি দেই, বার্ড, সি, স্কাই। আচ্ছা, দ্য বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই। আপনারা কি বলতে পারবেন এইখানে সাবজেক্ট কোনটা? আমি আপনাদের কাছে উত্তর জানতে চাচ্ছি। জাস্ট জানার জন্য। আপনারা বলেন তো, দ্য বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই। এখানে সাবজেক্ট আসলে কোনটা? আপনি একটু বলতে পারবেন? আপনাদের কমেন্টের আশায় আছি। আপনারা জাস্ট একটু বলেন যে এখানে সাবজেক্ট কোনটা? দ্য বার্ড মানে পাখিটি ফ্লাইজ ইন দ্য স্কাই, আকাশে উড়ে। এখানে সাবজেক্ট কোনটা? আপনারা জাস্ট আমাকে একটু জানান। ভুল হোক, সমস্যা নাই। ভুল হোক। ভুল থেকে তো আপনারা তো পারেন না বিধায় তো আপনারা এখানে শিখতে আসছেন। আপনারা যদি সবকিছু পারতেন, তাহলে তো আর শেখার প্রয়োজন ছিল না। ভুল হোক, কোনো সমস্যা নেই। আপনারা জাস্ট একটু বলেন তো এখানে সাবজেক্ট কোনটা? আর সাবজেক্ট আমি একটু হিন্টস দিয়ে দেই। সাবজেক্ট হইল একটা বাক্যের মধ্যে কর্তা। মানে সাবজেক্ট হলো কর্তা, মানে প্রধান। তাহলে এই বাক্যের মধ্যে প্রধান আসলে কোনটা? একটু জানাবেন অনুগ্রহ করে। এই বাক্যের প্রধানটা কে? আপনাকে একটু জানাবেন অনুগ্রহ করে। আচ্ছা, ইমন আহমেদ বলছে বার্ড, আর বিল্লাল আহমেদ ভাই বলছে, বিল্লাল আহমেদ সামা ভাই বলছে বি নাম্বার, দ্য বার্ড। ২ জনের কমেন্ট আমি পাইলাম। এখানে সাবজেক্ট মূলত কোনটা? আর কি কেউ একটু বলবেন? ভুল হোক, কোনো সমস্যা নাই। আর জাভেদ আহমেদ বলছে যে এ নাম্বার। তার মানে ৩ জনের মধ্যে ২ জন বলছে যে এ নাম্বার আর ১ জন বলছে বি নাম্বার। আচ্ছা, আমি উত্তরটা একটু বলে দেই। এটা হবে দ্য আনসার ইজ বি। বি নাম্বার আনসার হবে। কেন হবে? বার্ড পাখি। আপনি মনে হচ্ছে যে বার্ড পাখি, ঠিক আছে, এটা সাবজেক্ট। কিন্তু সাবজেক্টের আগে, সাবজেক্ট এটা একটা নাউন, বার্ড একটা পাখি, পাখি নাউন। নাউনের আগে যেটা বসে এটাকে বলে অ্যাজেক্টিভ। এখন অ্যাজেক্টিভ আর নাউন মিলে এটা হয়ে যায় নাউন ফ্রেজ। কি হয়ে যায়? নাউন ফ্রেজ হয়ে যায়। আচ্ছা, আপনাকে এখন নাউন ফ্রেজ কি এগুলো আপনাকে জানতে হবে না। আপনি জাস্ট আপাতত এতটুকু জেনে নেন যে নাউনের আগে যদি কোনো কিছু বসে এটাকে বলা হয় অ্যাজেক্টিভ, আর অ্যাজেক্টিভ আর নাউনটা মিলে এটা হয়ে যায় নাউন ফ্রেজ। তাহলে এখানে আমাদের মূল সাবজেক্টটা হবে বার্ড। কি হবে? দ্য বার্ড। তাহলে এখানে উত্তর হবে কি? বি নাম্বার, দ্য বার্ড। আর আরেকজনে লিখছে যে স্কাই। না, স্কাই হওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু প্রধান, দেখেন, দ্য বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই মানে পাখিটি আকাশে উড়ে। এখানে প্রধান কে? মূলত উড়ার কাজটা করে কে? একটা বাক্যে যে প্রধান কাজটা করে তাকেই বলা হয় কিন্তু কর্তা বা সাবজেক্ট। এজন্য এখানে স্কাই বলার কোনো সুযোগ নেই। এখানে হবে কি? দ্য বার্ড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আসি আমাদের সাবজেক্ট আসলে বিষয়টা কি এটা আমরা নিয়ে আরেকটু ক্লিয়ার করি। একটি বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয়, যে ব্যক্তি বা বস্তু নিজে কোনো কাজ সম্পন্ন করে তাকে সাবজেক্ট বলে। সহজ কথায় বাক্যের মূল হিরো বা প্রধান চরিত্রই হলো সাবজেক্ট। সাবজেক্ট চেনার উপায়, বাক্যের ভার্ব, ভার্ব মানে ক্রিয়াকে, ক্রিয়া মানে কি? বাক্যের যেই ভার্ব মানে প্রাণ বলা হয়। ভার্বকে কি বলা হয়? প্রাণ বলা হয়। ক্রিয়াকে হু বা হোয়াট দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হলো সাবজেক্ট। উদাহরণ হিসেবে যদি আমরা বলি, হৃদয় টিচেস ইংলিশ।
কে পড়ায় মানে হৃদয় ইংলিশ পড়ায়, কে পড়ায়? হৃদয় পড়ায়। তাহলে আমি যে বললাম যে একটি সাবজেক্ট চেনার উপায় হলো মানে সাবজেক্টকে যদি হু দিয়ে প্রশ্ন করা হয় বা হোয়াট দিয়ে প্রশ্ন করা হয় তখন এইটাকে সাবজেক্ট বলে। যেমন উদাহরণ হিসেবে দিলাম হৃদয় টিচার্স ইংলিশ। তাহলে আমি প্রথম যদি হু দিয়ে প্রশ্ন করি ইংলিশ পড়ায়, কে পড়ায়? হৃদয় পড়ায়। তাহলে এখানে হৃদয় হলো সাবজেক্ট। আরেকটা বিষয় আপনাদেরকে সবার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, সাবজেক্ট ম্যাক্সিমাম সময় প্রায় সব ক্ষেত্রেই সাবজেক্ট প্রথমে বসে, কিছু, কিছু ক্ষেত্রে শেষে, মাঝখানে বসতে পারে। বাট বেশিরভাগ ক্ষেত্রেই সাবজেক্ট কোথায় বসবে? প্রথমে বসবে। এখন আপনাদের এখানে প্রশ্ন থাকতে পারে, স্যার হৃদয়ের পরে টিচার্স হইল কেন? এখানে ইয়েস হইল কেন? আপনাকে আরেকটু বলে রাখি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। আচ্ছা, এটা নিয়ে কিন্তু আমাদের ক্লাস আছে। যেহেতু সামনে টপিক চলে আসছে এজন্য আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করলাম। তার মানে কোনো ব্যক্তির নাম আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই থার্ড পারসন। তাহলে হৃদয় এটা কোনো এক ব্যক্তির নাম। সো এখানে এস বা ইএস যোগ করতে হবে। এজন্য টিচারের পরিবর্তে হয়েছে কি টিচার্স ইংলিশ। সাবজেক্ট সাধারণত কি, কি হতে পারে? এই নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলছি। নাউন সাবজেক্ট হইতে পারে। যেমন ঢাকা ইজ আ বিজি সিটি। কোনো একটি স্থানের নাম। ঢাকা কি একটা স্থানের নাম। আমরা যেটা বললাম যে কোনো কিছুর নাম সাবজেক্ট হইতে পারে। অনেস্টি, অনেস্টি মানে কি? অনেস্টি অর্থ কেউ কি বলতে পারবেন? অনেস্টি অর্থ কি? অনেস্টি অর্থ কেউ কি একটু বলবেন অনুগ্রহ করে? কেউ জানলে একটু বলেন। আর না জানলে নো লিখেন। অনেস্টি অর্থ একটু বলবেন প্লিজ। হ্যাঁ, হ্যাঁ, দেলোয়ার হোসেন ভাই লিখছেন যে সততা, রাইট। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। মানে অনেস্টি মানে কি একটা গুণের নাম। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। অনেস্টি একটা কিসের নাম? গুণের নাম। তাহলে এটাও কিন্তু একটা নাম। তাহলে এটা কি এখানে সাবজেক্ট? এটা কি একটা সাবজেক্ট? আমি যেটা বললাম যে একটি বাক্যে ম্যাক্সিমাম সময় মানে বাক্যের প্রথমে সাবজেক্ট বসবে। আর প্রশ্ন করে নিয়মটা যে বললাম যে হু বা হোয়াট দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। আমি যদি বলি সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। আচ্ছা, কি সর্বোৎকৃষ্ট মানে কি সর্বোৎকৃষ্ট পন্থা? এই যে হোয়াট দ্বারা প্রশ্ন করলাম। তাহলে এখানে কিন্তু সততার নাম চলে আসলো। তাহলে সততা এটা হলো এখানে একটা মানে কি হবে? এটা একটা সাবজেক্ট। প্রনাউন, প্রনাউনও সাবজেক্ট হইতে পারে। আচ্ছা, আমি প্রনাউন কি এটা আমি যদি একটু বলে দিই আপনাদেরকে। নাউনের পরিবর্তে যা বসে তাই প্রনাউন। যেমন আই এম প্রিপেয়ারিং দ্য লেসন। আমি একটি পাঠ তৈরি করছি। এখন এখানে আই কেন বসছে? আই এটা একটা প্রনাউন। যেমন আমি যদি বলি হি ইজ প্রিপেয়ারিং আ লেসন বা দ্য লেসন। সে একটি লেসন তৈরি করছে। আচ্ছা, এখানে আমি যদি লিখতাম দেলোয়ার ইজ প্রিপেয়ারিং দ্য লেসন, এখানে যদি আমি লিখতাম দেলোয়ার ইজ, এইখানে দেখেন এই যে আই এর সাথে এম বসে, হি এর সাথে ইজ বসছে। এই যে ইজ বসছে, ঠিক আছে? তাহলে দেলোয়ার ইজ প্রিপেয়ারিং দ্য লেসন মানে দেলোয়ার একটি লেসন তৈরি করছে বা পাঠ তৈরি করছে। কি করছে? তৈরি করতেছে। এখন এই যে দেলোয়ারের পরিবর্তে যদি আমি কোনো কিছু বসাই তাহলে দেলোয়ার যেহেতু একটা পুরুষ তা আমি এখানে কি লিখতে পারি? হি লিখতে পারি। কি লিখতে পারি? হি লিখতে পারি। তাহলে হি এখানে হলো কি? একটা প্রনাউন মানে নাউনের পরিবর্তে যেটা বসে। কোনো ব্যক্তির পরিবর্তে যেহেতু আমি এখানে হি বসাইলাম, এজন্য দেলোয়ারের পরিবর্তে আমি হি বসাইছি তাহলে হি একটা কি হবে? প্রনাউন। আশা করি আপনারা প্রনাউনটা বুঝতে পেরেছেন। সহজ কথায় বলতে গেলে নামের পরিবর্তে যাই বসে তাই হলো প্রনাউন। এই যে এখানে দে প্লে ক্রিকেট, এখানে দে হলো একটা সাবজেক্ট এবং সেটা একটা প্রনাউন। আমি বারবার যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, সাবজেক্ট ম্যাক্সিমাম সময় স ইয়ার পূর্বে বসবে। কিসের পূর্বে বসবে? বাক্যের শুরুতে বসবে।
আচ্ছা, আপনারা কি আমার ক্লাসগুলো বুঝতে পারছেন? আমারে কি একটু কাইন্ডলি জানাবেন, হ্যাঁ? আপনারা কি ক্লাসগুলো বুঝতে পারতেছেন কিনা একটু জানাবেন। কোনো কিছু কঠিন লাগতেছে, আপনার যদি কঠিন লাগে আপনারা একটু বলেন, আমি এটা আবার ব্যাখ্যা করতেছি, কোনো সমস্যা নাই। আর আমরা একদম বেসিক জিনিস আলোচনা করতেছি তো এত কঠিন লাগার কথা না। আপনারা একটু কাইন্ডলি জানাবেন, আপনাদের কি কঠিন লাগতেছে ক্লাসটা? আপনারা যারা ক্লাসে আছেন কাইন্ডলি একটু সাড়া দিবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি। আপনারা কাইন্ডলি একটু জানাবেন যে ক্লাসটা কি কঠিন লাগতেছে কিনা। আচ্ছা, দেলোয়ার হোসেন ভাই বলছে যে এখন কঠিন লাগতেছে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটাই। আপনারা প্রথম মনে হবে যে এটা খুব কঠিন, আসলে খুব কঠিন না। ভিডিওটা অনুগ্রহ করে আবার একটু দেখবেন। আবার একটু দেখার পরে ইনশাআল্লাহ আশা করি আপনাদের মধ্যে আর কোনো কঠিন লাগবে না। কারণ আপনারা অনেকদিন যাবৎ পড়াশোনা হয়তোবা করেন না, পড়াশোনার মধ্যে নেই। এজন্য কঠিন লাগাটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। তো আশা করি আপনাদের এই কঠিনটা সামনে আর কঠিন লাগবে না। মানে একদম বেসিক জিনিস নিয়ে আমরা কথা বলতেছি। আচ্ছা, আমরা সাবজেক্ট নিয়ে কথা বললাম। তারপর প্রনাউন সাবজেক্ট হইতে পারে এটা নিয়ে কথা বললাম। নাউন ফ্রেজ সাবজেক্ট হইতে পারে যেমন দ্য রেগুলার স্টুডেন্ট অফ দিস বেচ। দ্য রেগুলার স্টুডেন্টস অফ দিস ব্যাচ এই টোটালটা মিলে একটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কি আপনি আসলে আমি আপনাকে যেটা বলছি আপনি সবকিছু এখন বুঝতে হবে না। এটা আপনার এখন আপাতত বোঝার প্রয়োজন নেই। আপনি জাস্ট জেনে রাখেন যে নাউন ফ্রেজ বলতে পৃথিবীতে কোনো একটা শব্দ আছে, যেই শব্দটা আমরা পরবর্তীতে যখন বারবার আলোচনা করব এটা আসলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপর মাই নিউ স্টুডিও ক্যামেরা, এই যে পুরোটা মিলে একটা নাউন ফ্রেজ। তার মানে নাউন ফ্রেজ ও সাবজেক্ট হইতে পারে। আপনি জাস্ট বুঝে রাখেন যে সাবজেক্ট আসলে কি, কি জিনিস হইতে পারে। তারপর জিরান, জিরান মানে হলো ভার্ব প্লাস আইএনজি। আপনি ১ম দিনেই যদি মনে করেন স্যার জিরান মানে কি? জিরান ভার্বের সাথে আইএনজি হয়ে এত কিছু আমার মাথায় ঢুকতেছে না। ভাই আপনাকে এত কিছু মাথায় ঢোকাইতে হবে না। আপনি জাস্ট জেনে রাখেন যে জিরান বলতে পৃথিবীতে একটা শব্দ আছে। এটাও কখনো, কখনো সাবজেক্ট হইতে পারে। এটা জাস্ট আপনি জেনে রাখেন যে জিরান্ড এটাও সাবজেক্ট হইতে পারে। ওয়াকিং ইজ গুড ফর হেলথ। তারপর লার্নিং ইংলিশ ওপেনস নিউ ডোরস। আপনি জাস্ট এটা মনে রাখেন যে এটা একটা সাবজেক্ট হইতে পারে। তারপর ইনফিনিটিভ সাবজেক্ট হইতে পারে। ইনফিনিটিভ বলতে কি বোঝায়? টু দিয়ে যদি কোনো একটা ভার্ব বসে তাকে ইনফিনিটিভ বলে এবং সেটা যদি বাক্যের শুরুতে বসে তখন এটাকে আমরা ইনফিনিটিভ বলতে পারি। তাহলে আমি যেটা বললাম সাবজেক্ট কি, কি হইতে পারে? সাবজেক্ট হইতে পারে কোনো কিছুর নাম সাবজেক্ট হইতে পারে, প্রনাউন সাবজেক্ট হইতে পারে, নাউন ফ্রেজ সাবজেক্ট হইতে পারে, জিরান্ড সাবজেক্ট হইতে পারে, ইনফিনিটিভ সাবজেক্ট হইতে পারে। বারবার আমি একই কথা বলছি। ইনফিনিটিভ কি, জিরান্ড কি, নাউন ফ্রেজ কি সবকিছুই আপনাকে এখন বুঝতে হবে বিষয়টা কিন্তু এরকম না। আপনি জাস্ট জেনে রাখেন যে এগুলো সাবজেক্ট হইতে পারে। ইনশাআল্লাহ পরবর্তীতে এগুলো নিয়ে যখন আমাদের আলোচনা হবে অবশ্যই আমরা এগুলা ক্লিয়ার করব। জাস্ট এতটুকু আমি আপনাকে বোঝাতে চাইতেছি যে সাবজেক্ট কোন, কোন বিষয়গুলো আসলে হইতে পারে। তারপর introductory মানে বাক্যের কোনো একটা জিনিস যদি একদম শুরু থেকে শুরু করা হয় যেমন দেয়ার দিয়ে শুরু হয় তাহলে এটাও একটা সাবজেক্ট। এই যে দেয়ার, দেয়ার কি? দেয়ারও একটা সাবজেক্ট। মানে দেয়ারও সাবজেক্ট হইতে পারে। আমি আপনাকে বারবার আবার বলছি যে সাবজেক্ট মেক্সিমাম সময় একটি বাক্যের ১ম এ বসবে। কোথায় বসবে? ১ম এ বসবে। আচ্ছা, এখন আমরা সাবজেক্টের পর আমাদের আলোচনার বিষয় হলো ভার্ব। আচ্ছা, সাবজেক্ট নিয়ে আপনাদের কি কারো কি কোনো প্রশ্ন আছে? আমাকে একটু জানাবেন কাইন্ডলি। আর যেহেতু এটা আমাদের ১ম ক্লাস একটু ১ ঘন্টার একটু বেশি সময় হয়ে যাবে। আপনারা একটু মন খারাপ করবেন না। কারণ আমাদের আলোচনা করতে একটু সময় লাগছে। যেহেতু আমাদের শুরু করছি সবার পরিচয় পর্ব নেওয়া এগুলা নিয়ে একটু সময় লাগছে। আপনি একটু ধৈর্য ধরে ক্লাসটা একটু দেখবেন প্লিজ। সাবজেক্ট নিয়ে কারো কি কোনো প্রশ্ন আছে? আমাকে একটু জানাবেন। সাবজেক্ট বুঝতে পারেন নাই এমন কি কেউ আছেন? অনুগ্রহ করে একটু জানাবেন।
আমি আপনাদের কমেন্টের আশায় আছি। ২-১ জন একটু জাস্ট জানাবেন। যদি বুঝে থাকেন ইয়েস লিখেন, আর যদি না বুঝে থাকেন নো লিখেন, হ্যাঁ? সাবজেক্ট নিয়ে কারো কি কোনো প্রশ্ন আছে? অনুগ্রহ করে একটু জানাবেন। আর আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এটা একটু জানান। অনুগ্রহ করে একটু জানাবেন প্লিজ। সাবজেক্ট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? যাই হোক, দেলোয়ার হোসেন ভাই লিখছেন নো, মানে সাবজেক্ট নিয়ে কোনো প্রশ্ন নাই। আপনি বুঝতে পেরেছেন। আশা করি এত মানে খুব সহজ একটা ক্লাস আসলে সাবজেক্ট এগুলা আসলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা ভার্ব নিয়ে কথা বলি। খুব সহজ ভাষায় বাক্যের প্রাণ, মানে ভার্বকে বাক্যের প্রাণ বলা হয়। আপনি একজন মানুষ হিসাবে চিন্তা করেন, একজন মানুষ যখন তাকে যদি বাঁচতে হয় অবশ্যই তার মধ্যে কি থাকতে হবে? প্রাণ থাকতে হবে। ঠিক এইভাবে বাক্যের মধ্যে যদি ভার্ব না থাকে এটা কখনোই একটা বাক্য হতে পারে না। এটা ইম্পসিবল। আচ্ছা, জাভেদ আহমেদ বলছে সাবজেক্ট বিষয়টা বেশি একটা বোঝে না। আসলে কি সাবজেক্ট হইল একটা বাক্যের যে প্রধান বা কর্তা বলা হয়। মানে বাক্যের কর্তাকে সাবজেক্ট বলা হয়। সাবজেক্ট কি, কি হইতে পারে? এই যে বললাম যে কোনো কিছুর নাম সাবজেক্ট হইতে পারে। তারপর এই তারপর প্রনাউন সাবজেক্ট হইতে পারে। নাউনের পরিবর্তে যদি কোনো বসে এটা সাবজেক্ট হতে পারে। তারপর নাউন ফ্রেজ সাবজেক্ট হইতে পারে। জিরান সাবজেক্ট হইতে পারে। এখন আপনি যদি জিরান কি, তারপর ইনফিনিটিভ কি, তারপর নাউন ফ্রেজ কি এগুলো আপনার আপাতত বোঝার দরকার নাই। আপনি জাস্ট এতটুকু বুঝে রাখেন যে সাবজেক্ট এই বিষয়গুলো হইতে পারে। জাস্ট এতটুকু আর কিছু না। সবকিছু আপনাকে এখন বুঝতে হবে বিষয়টা এরকম না। কারণ জিনান নিয়ে নাউন ফ্রেজ নিয়ে আমাদের আলাদা ক্লাস আছে। আমি জাস্ট যেহেতু সাবজেক্টের টপিক কি, কি বিষয় সাবজেক্ট হইতে পারে আমি এতটুকু জানায় রাখলাম। আচ্ছা, ভার্বের কথা যেটা বললাম, মানুষ যেমন প্রাণ ছাড়া বাঁচতে পারে না, ঠিক একটি ভার্ব ছাড়া কখনই একটা সাবজেক্ট হইতে পারে না। এটা আসলে অসম্ভব। যেমন গো। আচ্ছা, গো এটা কি, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি গো এটা কি ভার্ব নাকি সাবজেক্ট? সেন্টেন্স। আচ্ছা, গো এই শব্দটা মানে সরি, গো এই জিনিসটা এটা কি ভার্ব, সাবজেক্ট নাকি সেন্টেন্স? আমাকে একটু জানাবেন অনুগ্রহ করে। দেখি কে বলতে পারেন। গো এইটা কি ভার্ব, সাবজেক্ট নাকি সেন্টেন্স? একটু অনুগ্রহ করে একটু জানাবেন। আমি সবার কমেন্ট আশা করতেছি। গো এটা কি সাবজেক্ট, সেন্টেন্স নাকি ভার্ব? মাশাআল্লাহ। দেলোয়ার হোসেন ভাই লেখছে সেন্টেন্স, রাইট। গো এটা একটা পূর্ণ, এটাকে যদি ইন্ডিভিজুয়ালি বলা হয় যে এটা আসলে গো একটা শব্দ হইতে পারে, আর গো এটা একটা সেন্টেন্স, যাও এটা একটা পূর্ণ বাক্য। পৃথিবীতে সবচেয়ে ছোট বাক্যের নাম হলো গো। এটা আপনি একটু জেনে নেন যে পৃথিবীতে সবচেয়ে ছোট বাক্যের নাম হলো কি? গো। গো হলো পৃথিবীর সবচেয়ে ছোট মানে বাক্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা একটা সেন্টেন্স, রাইট? এখানে অনেকে ভার্ব বলতে পারেন। বাট ইন্ডিভিজুয়ালি বললাম যে আপনি যদি শুধু গো না দিয়ে আপনি এখানে যদি প্রশ্নবোধকটা উঠায় দেন, যদি বলেন গো কি? তাহলে এটা একটা ভার্ব, রাইট? বাট এখানে গো হলো একটা পূর্ণ বাক্য। পৃথিবীর সবচেয়ে ছোট বাক্যের নাম গো। আচ্ছা, তাহলে ভার্ব নিয়ে যদি আমরা একটু কথা বলি, যে শব্দ বা ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া, খাওয়া, যাওয়া, দেখা বা কোনো কিছু থাকা বা মালিকানা বোঝায় তাকে ভার্ব বলে। সহজ কথায় যা দিয়ে কোনো ধরনের কাজ বা অবস্থা বোঝায় সেটাই ভার্ব। ভার্ব চেনার সহজ উপায়, বাক্যের সাবজেক্ট বা হিরো মানে বাক্যের যে প্রধান থাকে, এতক্ষণ যে আমরা বলছিলাম যে একটি বাক্যের সাবজেক্ট বা কর্তা সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত যা যা করে প্রতিটি শব্দই হলো এক একটি ভার্ব। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ভার্ব হইল বাক্যের সাবজেক্ট বা হিরো সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত যা যা করে তার প্রতিটি শব্দই হলো ভার্ব।
আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? রাইট। তাহলে ভার্ব আমরা যদি বলি, যেমন আমি একটা বাক্য যদি লিখি এখানে, কি লিখতে পারি? উম আচ্ছা, I write a letter, এখানে ভার্ব মূলত কোনটা? রাইট নাকি লেটার? একটু অনুগ্রহ করে জানাবেন। এখানে I write a letter, আমি যে একটা বাক্য লিখলাম, এই বাক্যের মধ্যে এ লেটার, এ লেটার নাকি রাইট? এখানে ভার্ব কোনটা? আমি আপনাদের রেসপন্স আশা করতেছি। আমরা সাবজেক্ট শিখলাম, এখন ভার্ব শিখতেছি। একটু অনুগ্রহ করে জানাবেন। আচ্ছা, আমি জাস্ট একটু বলে দিই, এখানে রাইট হলো ভার্ব। একটা জিনিস মনে রাখবেন, রাইট, দেলোয়ার হোসেন ভাই লিখছেন রাইট, রাইট। উনি সঠিক উত্তর দিয়েছেন। সবসময় সাবজেক্ট, আমি যেটা বললাম, মেক্সিমাম সময় সাবজেক্ট প্রথমে বসে, আর সাবজেক্টের পরে যা বসে মেক্সিমাম সময় এটাই ভার্ব। সাবজেক্টের পরে আবার আগে পরেও কিন্তু বসতে পারে। আমি যেটা বললাম, মেক্সিমাম সময় সাবজেক্টের পরে ভার্ব বসে। এখন ভার্ব আবার দুই প্রকার, একটা হলো অক্সিলারি ভার্ব, একটা হলো মেইন ভার্ব। একটা অক্সিলারি ভার্ব আর একটা হলো মেইন ভার্ব। একটা অক্সিলারি ভার্ব আর একটা হলো কি মেইন ভার্ব। একটা জিনিস মনে রাখবেন, যেই বাক্যে একটি ভার্ব, এটাকে আমরা মেইন ভার্ব বলি। এবার সে যেই ভার্বই হোক, যে বাক্যে একটি ভার্ব থাকবে তাকে মেইন ভার্ব বলা হয়। আশা করি আপনারা এই নোটগুলো, ছোট ছোট নোটগুলো করে রাখবেন, যাতে সমস্যা না হয়। তারপর আই প্লে ক্রিকেট। আই প্লে ক্রিকেট, এখানে প্লে হলো ভার্ব, কারণ এটি দিয়ে খেলার কাজ বোঝানো হচ্ছে। দেখেন, আই মানে আমি, আমি কি করি, আমার যে একটা, আমি ব্যক্তি হিসাবে কি করি, খেলাধুলা করি বা খেলি। আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। এখানে খেলাটাও কিন্তু একটা কাজ, এজন্য আমরা এখানে প্লেটাকে আমরা ভার্ব বলতে পারি। আপনি যদি ভার্ব, আমি ক্রিকেট খেলি, আপনি যদি প্লেটা উঠায় দেন তাহলে হবে আই, মানে আমি ক্রিকেট, আমি ক্রিকেট। আপনি যদি প্লেটা না দেন, ভার্ব না দেন, তাহলে কিন্তু কখনোই বাক্যটা পূর্ণ হবে না। সো একটি বাক্যের মধ্যে ভার্ব খুব বেশি ইম্পর্টেন্ট, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট একটি বাক্যের মধ্যে ভার্ব। তারপর ভার্ব মূলত কি কি ধরনের কাজ বোঝায়, তিনটি সহজ উদাহরণ আমরা দিচ্ছি। ডুইং সামথিং মানে শারীরিক কোনো কাজ যদি করে, মানে এই কাজটাও কি কি ভার্ব হইতে পারে। যেমন রান, হি রানস ভেরি মর্নিং, সরি, হি রানস এভরি মর্নিং। এখানে রানস দৌড়ায়, মানে সাবজেক্টের যে কাজটা, এই কাজটা সে এভরি মর্নিং, সে প্রতিদিন সকালে দৌড়ায়। তো দৌড়ানোর যে কাজটা করে সে হলো সাবজেক্ট, আর যে কাজটা করে সেটা হলো একটা ভার্ব। দৌড়ানো এটা একটা কাজ, এজন্য এটা ভার্ব। তারপর দেখেন, আই রাইট অন গুগল ডক্স, আমি গুগল ডক্সে লিখি। এখানে রাইট লেখা যে এটা একটা কাজ, এজন্য এটাকে আমরা ভার্ব বলতে পারি। ভার্ব মানে ক্রিয়া। আশা করি বুঝতে পারছেন। তারপর উই স্পিক ইন ইংলিশ, আমরা ইংলিশে কথা বলি। তাহলে উই মানে আমরা, এটা হলো সাবজেক্ট প্রথমে বসছে, এবং এরপরে যেটা বসছে স্পিক, কথা বলা, এটাও একটা কাজ। সো এখানে এটা একটা ভার্ব। থিংকিং সামথিং, আমরা কিছু মনে করি বা মানসিক কাজ, যে কাজগুলো হাত পা দিয়ে করতে হয় না, বাট আমাদের মনের ভেতর বা মাথায় ঘটে, এটাকে আমরা বলতে পারি এই, মানে যে চিন্তা করি মানসিক কাজ। যেমন আই থিংক ইউ আর রাইট, আমি মনে করি তুমি সঠিক। তাহলে এই যে মনে করা, মনে করা এটাও একটা কাজ, এটাও কি একটা কাজ। আশা করি আপনারা বুঝতে পারছেন। আন্ডারস্ট্যান্ড, যেমন স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, মানে স্টুডেন্ট মানে ছাত্ররা আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, লেসনটি বুঝতে পারে। তাহলে এই যে স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ডের যে কাজ, এটাও একটা কাজ, বুঝতে পারা এটাও একটা কাজ। এই কাজটা যদিও চোখে দেখা যায় না, বাট এটা একটা মানসিক কাজ, এজন্য এটাও একটা ভার্ব। আই নো হিম ওয়েল, আমি জানি সে ভালো, বা আমি তাকে ভালো জানি। এক্ষেত্রে নো, যে জানার, যে এটাও একটা কাজ। তাহলে সাবজেক্টের পরে বসছে, এজন্য এটা
ভার্ব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর ৩ নাম্বারে যদি দেখি বেইং অর হ্যাভিং সামথিং, হওয়া বা থাকা বোঝাতে কোনো অ্যাকশন বা নড়াচড়া না করে শুধু কেউ কিছু একটা হয় বা কারো কোনো কিছু আছে বোঝাতেও ভার্ব ব্যবহার করা হয়। যেমন I am an instructor, আমি একজন ইন্সট্রাক্টর। এখানে এই যে আমি বলছিলাম যে কোনো একটা বাক্যে দেখেন আপনি যদি এম ওঠায় দেন, আমি, আমি একজন ইন্সট্রাক্টর। এখানে এই যে এম অর্থ হয়। আমি হই একজন ইন্সট্রাক্টর। এখানে কিন্তু বাংলা অর্থটা এরকম হয় নাই। বাংলায় অর্থ এরকম হয় না। আপনি এখানে যদি এম উঠায়ে দেন, আই অ্যান ইন্সট্রাক্টর আপনার কি কখনো হবে? হবে না। কারণ ভার্ব ছাড়া কখনোই কোনো বাক্য সম্পূর্ণ হইতে পারে না। এটা একেবারেই ইম্পসিবল। এইজন্য এখানে সাবজেক্টের পরে ভার্ব হিসাবে এম একটা সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে। আর এখানে সাহায্যকারী ভার্ব মানেই মেইন ভার্ব। আমি আপনাকে আগে একটা কথা বলছিলাম, আপনার মনে আছে কিনা? যেই বাক্যে একটি ভার্ব সেটাই মূলত মেইন ভার্ব। তাহলে এখানে এম হলো একটা সাহায্যকারী ভার্ব বলতে পারেন, বাট এটাকে বলা যাবে না সাহায্যকারী ভার্ব। এটাই মেইন ভার্ব। এটা এই যে এই ২ টা বাক্যকে এটা আপনার কানেক্ট করছে। বাট এখানে এটা মেইন ভার্ব হিসাবে এম বসছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যে I have a studio setup, আমার একটি স্টুডিও সেটআপ আছে। এই যে সাবজেক্টের পরে বসছে এটা একটা ভার্ব। এটাও একটা মেইন ভার্ব। নোট, ভার্ব ছাড়া কোনো বাক্য গঠন হতে পারে না। প্রাণ ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না। এই কথাটা আমি আগেও বলছি। এই যে এখন আমি এটা নোট হিসাবে আপনাদেরকে দিয়ে রাখছি। অবশ্যই আপনাদেরকে এটা মনে রাখতে হবে। প্রাণ ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, তেমনি ভার্ব ছাড়া কোনো বাক্য কখনোই গঠন হতে পারে না। একেবারেই ইম্পসিবল। আচ্ছা, এখন ভার্ব নিয়ে আপনাদের কি কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু জানাবেন। আপনারা অনুগ্রহ করে একটু কমেন্ট করে জানান যে ভার্ব নিয়ে কোনো প্রশ্ন আছে কি না? আমাদের অনেক সময় হয়ে যাচ্ছে। আমরা ক্লাসটা খুব দ্রুত শেষ করার চেষ্টা করব। অবজেক্ট এবং কমপ্লিমেন্ট আমাদের ২ টা ক্লাস আছে। আপনারা অনুগ্রহ করে আশা করি আপনারা একটু ধৈর্য সহকারে বাকি ক্লাসটা একটু দেখবেন। ১ম দিনের ক্লাস এজন্য আমাদের একটু দেরি হয়ে যাচ্ছে। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে চেষ্টা করব যে ক্লাসটা ১ ঘন্টার মধ্যেই শেষ করার। যেহেতু ১ম দিনে আমাদের অন্যান্য আলোচনা ছিল, এজন্য একটু দেরি হয়ে গেছে। আপনারা একটু অনুগ্রহ করে জানাবেন যে কোনো প্রবলেম আছে কিনা? ভার্ব নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু জানাবেন। আচ্ছা, আমি শুরু করছি অবজেক্ট নিয়ে। আচ্ছা, অবজেক্ট নিয়ে শুরু করার আগে আমি আপনাদেরকে একটা টেস্ট দেই। যেমন এখানে অবজেক্ট কোনটা? আপনারা কি বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন এখানে অবজেক্ট কোনটা? এনিওয়ান প্লিজ? কেউ কি বলতে পারবেন এখানে অবজেক্ট কোনটা? বা এখানে কয়টা অবজেক্ট আছে? কি অবজেক্ট আছে? এনিওয়ান প্লিজ? কেউ কি একজন বলতে পারবেন? অবজেক্ট সম্পর্কে কোনো ধারণা আপনাদের আছে কিনা এইজন্য আমি আসলে আপনাদেরকে একটু বলতে চাচ্ছি। প্লিজ এনিওয়ান? কাইন্ডলি একটু বলেন এখানে অবজেক্ট কোনটা একটু বলতে পারবেন কিনা? আচ্ছা, দেলোয়ার হোসেন ভাই লিখছে ধারণা নাই। আচ্ছা, আর কেউ কি আছেন যে একটু বলতে পারবেন এখানে হি গেভ মি আ ফ্লাওয়ার, এই সেন্টেন্সটার মধ্যে অবজেক্টের অনেক কিছু লুকোনো আছে। কেউ কি একজন বলতে পারবেন এখানে অবজেক্ট আসলে কোনটা এবং এখানে কয়টা অবজেক্ট আছে? এনিওয়ান প্লিজ? না পারলে নো লেখেন। না পারলে নো লিখেন। সবকিছু জানতে হবে না। আপনার অন্তর লিখছে জানি না কাকা। আচ্ছা, সবকিছু তো জানতে হবে না। সবকিছু সবাই জানে না। একসময় অবশ্যই জানবা, অবশ্যই বুঝবা। একটু জাস্ট ক্লাসটা মনোযোগ দিয়ে দেখলেই হবে। আচ্ছা, তাহলে আমি শুরু করি। কেউ আসলে এটা জানার কথাও না যেহেতু আমি এটা ক্লাস করিনি। আচ্ছা, হি
গেভ মি আ ফ্লাওয়ার। হি গেভ মি, সে আমাকে একটি ফুল দিয়েছিল। সে আমাকে একটি ফুল দিয়েছিল। এখন হি মানে কি সাবজেক্ট। আমি বলছিলাম যে একটি বাক্যের প্রধান কে? সে। তাহলে হি এটা কি সাবজেক্ট। এটা কি সাবজেক্ট। গেভ, গেভ মানে দেওয়া। গিভ মানে দেওয়া। গিভ থেকে আসছে গেভ। মানে এটার গিভের পাস্ট ফর্ম হইল গেভ। সে দিয়েছিল। মি মানে কি? আমাকে। মি মানে আমাকে। কি দিয়েছিল? একটা ফ্লাওয়ার, একটি ফুল দিয়েছিল। তাহলে অবজেক্ট মূলত ২ প্রকার। অবজেক্ট কয় প্রকার? অবজেক্ট মূলত ২ প্রকার। আপনারা এগুলো নোট করে নিবেন। ২ প্রকার। ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক অবজেক্ট অ্যান্ড বস্তুবাচক অবজেক্ট। ব্যক্তিবাচক অবজেক্ট অ্যান্ড এই বস্তুবাচক অবজেক্ট। তাহলে এখানে আমি আপনাকে বলি অবজেক্ট পাওয়া যায় কি, হোয়াট মানে সে দিয়েছিল, কি দিয়েছিল? হোয়াট এবং হুম। হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করলে, হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করলে হোয়াট অ্যান্ড হুম, এ ২ টা মাথায় রাখেন। হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকেই অবজেক্ট বলা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি হোয়াট এবং হুম এইটা বুঝতে পারছেন। দেখেন, হি গেভ মি অ্যা ফ্লাওয়ার, গেভ মি অ্যা ফ্লাওয়ার। সে আমাকে একটি ফুল দিয়েছিল। আমি যদি বলি কি দিয়েছিল? এই যে আপনি ভার্বকে প্রশ্ন করবেন। কি দিয়েছিল? কি দিয়েছিল? ফুল দিয়েছিল। কাকে দিয়েছিল? হুম অর্থ কি? কাকে। কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। তাহলে এই যে বাক্যটা, এই বাক্যটার যে ভার্ব, ভার্বটা হলো গেভ। এই ভার্বটাকে যদি আমরা হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে, ২ টার একটা দিয়ে প্রশ্ন করে যদি একটা উত্তর পাওয়া যায়, তাহলে এটাকে অবজেক্ট বলা হয়। আপনারা কি বিষয়টা ক্লিয়ার কিনা একটু জানাবেন? বাক্যের ভার্বকে হোয়াট, হোয়াট অর্থ কি? হুম অর্থ কাকে? এ ২ টার একটা দিয়ে যদি প্রশ্ন করা হয়, যে উত্তর পাওয়া যাবে তাকে অবজেক্ট বলা হয়। যেমন হি গেভ মি অ্যা ফ্লাওয়ার। ভালো করে বুঝেন। সে আমাকে একটি ফুল দিয়েছিল। কি দিয়েছিল? ফুল দিয়েছিল। কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। তাহলে এখানে এ ফ্লাওয়ার একটা অবজেক্ট, মি একটা অবজেক্ট। তাহলে এখানে টোটাল ২ টা অবজেক্ট আছে। এই জিনিসটা আপনারা একটু বুঝছেন কিনা আমাকে একটু জানান কাইন্ডলি। মানে এখানে ২ টা অবজেক্ট আছে। হোয়াট এবং হুম দিয়ে ভার্বকে যদি হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করা হয়, যে উত্তর পাওয়া যায় সেটাকে আমরা অবজেক্ট বলতে পারি। অবজেক্ট আবার ২ প্রকার। একটা হলো ব্যক্তিবাচক অবজেক্ট, আরেকটা হলো বস্তুবাচক অবজেক্ট। তাহলে মি মানে কি? আমাকে। এটা একটা ব্যক্তি, বুঝতে হবে। আর বস্তুবাচক অবজেক্ট হইল ফ্লাওয়ার, এটা একটা বস্তু, এজন্য এটা বস্তুবাচক অবজেক্ট। আশা করি আপনারা অবজেক্টের বেসিক যে ১ম ধারণাটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা অনেকেই মনে করি একটি ইংরেজি বাক্যের গঠন সবসময় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বসে, কিন্তু এই ধারণাটি সবসময় সঠিক নয়। সঠিক গঠনটি হলো সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। যেমন একটি বাক্যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সবসময় অবজেক্ট বসবে, এটা আমরা নর্মালি জেনে থাকি, বাট বিষয়টা এরকম নয়। সাবজেক্ট ভার্ব এর পরে এক্সটেনশন অতিরিক্ত বসতে পারে। অতিরিক্ত বিষয়টা এরকম যে এখানে অবজেক্ট না বসে এখানে আপনার অ্যাডভার্ব বসতে পারে বা প্রিপজিশনাল ফ্রেজ দিয়ে বাক্যটি শেষ হইতে পারে। এজন্য আমরা মূল গঠন একটি বা আমরা যেটা জানি সাবজেক্ট ভার্ব অবজেক্টের বিষয়টা এটা এইভাবে না বলে আমরা এখন থেকে বলবো সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। আশা করি আপনারা এতটুকু বিষয় বুঝতে পেরেছেন। কারণ এই যে দেখেন আমি যে কথাগুলো বলছি এখন আছে এখানে। কারণ অনেক সময় বাক্যে কোনো অবজেক্ট না বসেও বাক্য শেষ হতে পারে, অথবা অবজেক্টের জায়গায় অন্য কিছু বসতে পারে। আচ্ছা, অবজেক্ট বনাম এক্সটেনশন এগুলা খুব বেসিক বিষয়। আমি জাস্ট একটু ধারণা আপনাদেরকে দিয়ে যাই। আশা করি আপনারা পরবর্তীতে এগুলা আমার
ক্লাসটা দেখেই বুঝতে পারবেন। অবজেক্ট, কর্ম, বাক্যের ভার্বকে হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। এই যে আমি একটু আগে যে কথাটা বলছি, এই কথাটা কিন্তু হুবহু এখানে আমি লিখে দিয়েছি। আপনারা বুঝতে পারতেছেন কি আপনারা বুঝতে পারতেছেন কিনা আমাকে একটু অনুগ্রহ করে জানান। তারপর এক্সটেনশনটা হইলো বাক্যের আচ্ছা, ওই এক্সটেনশনটা আপাতত আমাদের দরকার নেই। আমরা জাস্ট এতটুকু জেনে নিলাম যে একটি বাক্যে ভার্বকে যদি হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করা হয়, যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। এক্সাম্পল গুলো আপনারা জাস্ট একটু দেখে নিবেন। আই ইট রাইস, আমি ভাত খাই। কি খাই? দেখেন, রাইসকে কি ইটকে কি দ্বারা প্রশ্ন করছে? হোয়াট দ্বারা প্রশ্ন করছে। কি খাই? ভাত খাই। তাহলে রাইস এখানে একটা অবজেক্ট। আই গো টু মার্কেট, এখানে মার্কেটে যায়। কি যায়? মার্কেটে যায়। হইল? হইল না। কাকে যায়? মার্কেটে যায়। দেখেন মিলে না কিন্তু। তাহলে এটা কখনোই এটা একটা অবজেক্ট না। বুঝতে পেরেছেন? যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। কি খাই? ভাত খাই। তাহলে এটা কিন্তু উত্তর পাওয়া গেছে। তার মানে এটা একটা অবজেক্ট। রাইস একটা অবজেক্ট। এখানে দেখেন, আই গো টু মার্কেট, আমি মার্কেটে যাই। কি যাই? মার্কেটে যাই। হইল? হইল না। কাকে যায়? মার্কেটে যাই। হচ্ছে না। তার মানে এটা একটা অবজেক্ট না। অবশ্যই এটা একটা অবজেক্ট না। যেহেতু হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করে উত্তর এখানে পাওয়া যায়নি। তারপর দেখেন, হি স্লিপস এট নাইট, কি ঘুমায়? রাতে ঘুমায়। মিলে নাই কিন্তু। কাকে ঘুমায়? রাতে ঘুমায়। মিলে নাই। তার মানে এটাও একটা অবজেক্ট না। এটাকে আমরা এক্সটেনশন বলবো। অবজেক্ট হিসেবে যা যা বসতে পারে, এক লাইনের নিয়ম, বাক্যের অবজেক্ট হিসেবে মূলত নাউন, প্রনাউন, জিরান্ড, নাউন ফ্রেজ অথবা ক্লজ বসতে পারে। আপনি জাস্ট এতটুকু জেনে নেন যে এটা একটা অবজেক্ট। হি বট আ ক্যামেরা, সে একটি ক্যামেরা কিনেছিল। কি কিনেছিল? ক্যামেরা কিনেছিল। এখানে এটা একটা নাউন, এটা একটা নাম। তারপর হৃদয় টিচেস আস, হৃদয় আমাদেরকে শেখায়। ঠিক আছে? কি শেখায়? তারপর মিলে না কিন্তু। কাকে শেখায়? আমাদেরকে শেখায়। তাহলে এখানে এটা কিন্তু একটা অবজেক্ট। হুম অথবা হোয়াট দ্বারা প্রশ্ন করলে দুইটার একটা দ্বারা যেটা দিয়ে উত্তর মিলে তাহলে এটা অবজেক্ট হবে। তারপর প্রনাউন হিসাবে দেখেন, আই গেভ হিম আ বুক, আমি তাকে একটি বই দিয়েছিলাম। কি দিয়েছিলাম? বই দিয়েছিলাম। তাহলে এটা একটা অবজেক্ট। তারপর জিরান্ড হইতে পারে, দেখেন, আই লাইক সুইমিং, আমি সাঁতার কাটতে পছন্দ করি। কি পছন্দ করি? সাঁতার কাটতে পছন্দ করি। শি এনজয়স কুকিং, সে রান্না করতে পছন্দ করে। কি পছন্দ করে? রান্না করতে পছন্দ করে। তাহলে কুকিং এটা একটা অবজেক্ট। আশা করি আপনারা বুঝতেছেন। তারপর নাউন ফ্রেজ বসতে পারে। তারপর অবজেক্ট ছাড়াও বাক্যে যা যা বসতে পারে এগুলা নিয়ে আপনারা জাস্ট চোখ বুলিয়ে নিবেন। বাক্যে অবজেক্ট না থাকলেও অ্যাডভার্ব, প্রিপজিশন, স্থান বা সময় বুঝিয়ে বাক্য সম্পূর্ণ হইতে পারে। যেমন হি স্পিক্স ফ্লুয়েন্টলি, মানে সে অনর্গল কথা বলতে পারে। কি বলতে পারে? কথা বলতে পারে। কাকে বলতে পারে? মানে কি বলতে পারে? অনর্গল বলতে পারে। তাইলে কিন্তু মিলে না। এজন্য এটা হবে অ্যাডভার্ব। তাহলে বাক্যে সাবজেক্ট ভার্বের পরে অ্যাডভার্বও বসতে পারে। মানে সবসময় যে অবজেক্ট বসবে তা কিন্তু না। তারপর প্রিপজিশনাল ফ্রেজ বসতে পারে। উই লিভ ইন ঢাকা, আমরা ঢাকা বাস করি। কি বাস করি? ঢাকা বাস করি। হইল না কিন্তু। কাকে বাস করি? ঢাকা বাস করি। মিলে নাই। তাহলে এটা কিন্তু অবজেক্ট না। এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ। সো সবসময় সাবজেক্টের পরে ভার্বের পরে যে অবজেক্ট বসবে, আমরা এটা কিন্তু প্রমাণ করলাম সবসময় অবজেক্ট নাও বসতে পারে। কোনটা অবজেক্ট বললাম? যে হুম এবং হোয়াট দ্বারা প্রশ্ন করলে যদি কোনো উত্তর পাওয়া যায় তখন এই ক্ষেত্রে আমরা বলবো এটা একটা অবজেক্ট। তারপর দেখেন, দ্য ক্লাস স্টার্টস এট 9:30 PM, এখানে কি শুরু হয়? 9:30 শুরু হয়। মিলে না কিন্তু। তাহলে সবসময় এটা মনে রাখতে হবে সাবজেক্টের পরে যে সবসময় অবজেক্ট বসে, আমরা বারবার কিন্তু এটা প্রমাণ করতেছি। অবজেক্ট ছাড়া অনেক কিছু বসতে পারে। তো আমাদের লাস্ট যেই মানে আমাদের ক্লাসের আজকে শেষের একটা অংশ, এটা হলো কমপ্লিমেন্ট। আচ্ছা, আপনারা আমাকে একটু জানান, আপনারা কি আমার ক্লাসটা কি বুঝতে পারতেছেন? অনুগ্রহ করে একটু জানাবেন। আমি সবার একটু কমেন্ট আশা করতেছি। আপনারা কি ক্লাসটা বুঝতে পারতেছেন? মানে আমরা কিন্তু ইংলিশের একদম বেসিক জিনিসগুলো আলোচনা করতেছি। আপনাদের সবার একটু কমেন্ট আশা করতেছি। আপনারা কি বুঝতে পারতেছেন?
আর সবার কাছে বিনীত অনুরোধ আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন যাতে আপনার ভাই, বন্ধু সবাই ক্লাসটা একটু দেখতে পারে। যেহেতু এটা একটা ফ্রি ক্লাস এটার মধ্যে আসলে অনেক কিছুই আপনারা এই শিখতে পারবেন। দেলোয়ার হোসেন ভাই লিখছে মোটামুটি বুঝতে পারছি। আসলে ১ম আপনি অনেকদিন পড়াশোনার মধ্যে না থাকলে এটা স্বাভাবিক। এটা সবার ক্ষেত্রেই আপনি আবার যদি ভিডিওটা অবশ্যই দেখবেন এবং জাস্ট একটু নোট করে একটু বোঝার চেষ্টা করবেন। আর কোনটা বুঝেন নাই অবশ্যই আমাদের যে গ্রুপ আছে, কমেন্টে দেয়া যে গ্রুপে অবশ্যই জয়েন হয়ে নিবেন এবং কমেন্টে দেয়া ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিলে অবশ্যই এই ক্লাসগুলো আবার ইউটিউবে সরাসরি আপনারা দেখতে পাবেন। ইউটিউবে এটা আপলোড করে দেয়া হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব ক্লাসটা আপনারা আবার দেখবেন। আচ্ছা, এখন আমরা কমপ্লিমেন্ট নিয়ে একটু কথা বলি। কমপ্লিমেন্ট মানে হইল পরিপূরক। মানে সমান্তরাল বলা যায় বা পরিপূরক। আমরা অনেকেই মনে করি বাক্যে ভার্বের পরে যা থাকে তাই অবজেক্ট। বারবার আমরা বলছি যে বাক্যে ভার্বের পরে অবজেক্ট ছাড়া অনেক কিছু বসতে পারে। কিন্তু এই ধারণাটি ভুল। অনেক সময় ভার্বের পরে অবজেক্ট না বসে কমপ্লিমেন্ট বসে। ইংরেজি বাক্য গঠনে বিশেষ করে লিঙ্কিং ভার্বের সঠিক ব্যবহারের জন্য কমপ্লিমেন্ট জানা অনেক বেশি জরুরি। কমপ্লিমেন্ট কাকে বলে? কমপ্লিমেন্ট শব্দের অর্থ হলো পরিপূরক। দেখেন আমি সহজ করে লিখে দিছি। আপনারা জাস্ট একটু পড়বেন, একটু বোঝার চেষ্টা করবেন। কোনো কিছু না বুঝলে অবশ্যই আমাদের যে গ্রুপ আছে গ্রুপে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন যে, "স্যার আমি এই জিনিসটা বুঝতে পারিনি, আমি আপনাকে একদম বুঝিয়ে দিব।" আমাদের কোর্সটা এরকম না যে আপনাকে ক্লাস দেখাচ্ছি, পরবর্তীতে আর আপনাকে কোনো কেয়ার করা হবে না। কখনোই এটা আসলে অসম্ভব। আপনাকে একদম পূর্ণাঙ্গ আপনি যেই কোনো বিষয় বুঝেন না আপনি জাস্ট জানাবেন, অবশ্যই আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব, অবশ্যই। পরিপূরক বাক্যে যে শব্দ বা শব্দগুচ্ছ সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত বাক্যের অর্থ সম্পূর্ণ বা পরিপূরক তাকে কমপ্লিমেন্ট বলে। সবচেয়ে সহজ ঠিক বাক্যের সাবজেক্ট এবং ভার্বের পরের অংশটি যদি একই ব্যক্তি বা বস্তু হয় তাহলে তাকে কি বলে কমপ্লিমেন্ট বলে। দেখেন একটা এখানে কিন্তু একটা বেসিক সবচেয়ে মূল যে বিষয়টা এটা জানা আছে বাক্যের সাবজেক্ট এবং যেই সাবজেক্টের পরে যে ভার্ব বসে, ভার্বের পরে যেই জিনিসটা বসবে, এই ২ টা যদি একই ব্যক্তি হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে কমপ্লিমেন্ট বলতে পারি। এক্সাম্পল গুলো আপনারা একটু জাস্ট দেখেন। এক্সাম্পল গুলা জাস্ট একটু দেখেন। হৃদয় ইজ অ্যান ইন্সট্রাক্টর মানে সে একজন মানে কি? সে একজন পরিদর্শক। এখন এই যে আপনি যদি সাবজেক্টটা বাদ দিয়ে দেন, হৃদয় ইন্সট্রাক্টর তাহলে এখানে কিন্তু মিলছে। আমি যে ব্যক্তি, ইন্সট্রাক্টর সেই ব্যক্তি। ২ জনের ক্ষেত্রে একই ব্যক্তি। এখানে বসায় দিয়ে উঠায় দিয়ে আপনি যদি ইকুয়াল টু দেন, তাহলে কিন্তু এটা মিলে যায়। এজন্য আমরা বলতে পারি এটা একটা কি কমপ্লিমেন্ট। কি বলতে পারি? কমপ্লিমেন্ট। তাহলে ইন্সট্রাক্টর শব্দটা কি একটা কমপ্লিমেন্ট মানে পরিপূরক। মানে এটার সমান্তরাল এটা। এই ক্ষেত্রে আমরা বলতে পারি। যেমন আমি আপনাকে আবার বলছি, হৃদয় ইজ অ্যান ইন্সট্রাক্টর। এখানে ভার্বটা যদি উঠায় দিয়া ইজ ইকুয়াল টু দেন মানে সমান, সমান দেন। হৃদয় যে ব্যক্তি, ইন্সট্রাক্টর কিন্তু একই ব্যক্তি। তাহলে এখানে হৃদয় আর ইন্সট্রাক্টরের মধ্যে যদি আপনি ইজ ইকুয়াল টু দেন বা সমান, সমান দেন যেটা আপনি বুঝেন, তাহলে যদি একই ব্যক্তি হয় তাহলে এখানে এটাকে আমরা কমপ্লিমেন্ট বলতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার বলছি, ঢাকা ইজ আ সিটি। ঢাকা ইজ আ সিটি। ঢাকা একটা শহর। ঢাকার ইজটা উঠায় দিয়ে যদি আপনি সমান, সমান দেন তাহলে কিন্তু ঢাকা একটি শহর। ঢাকা শহর। তাহলে এই ২ টা কিন্তু একই জিনিস। যেই সিটি সেই ঢাকা। তাহলে এটা একটা কমপ্লিমেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। অবজেক্ট বনাম কমপ্লিমেন্ট পার্থক্য আমি চেনার সহজ উপায় আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই দেখেন বাক্যর মাঝখানে যদি সমান, সমান দিয়ে বোঝানো যায় তাহলে তাকে কি বলবো? কমপ্লিমেন্ট বলবো। দেখেন I eat rice আমি খাবার। আপনি দেখেন I eat rice তাহলে রাইস কি এটা কমপ্লিমেন্ট নাকি অবজেক্ট? কিভাবে বুঝবো? আমি খাবার। আচ্ছা আমি ভাত নয়, আমি কিন্তু ভাত না। আমি যেহেতু ভাত না, সমান, সমান মিলে নাই তাহলে এটা একটা অবজেক্ট। তারপর দেখেন হি ইজ আ ডক্টর সে একজন ডাক্তার মানে সি মানে যে ব্যক্তিটা এই ব্যক্তিটাই কিন্তু ডাক্তার তাহলে এই দুজনের মধ্যে কিন্তু সমান সমান মিলে গেছে তাহলে এটা একটা কমপ্লিমেন্ট ডাক্তার শব্দটা একটা
কমপ্লিমেন্ট। তাহলে আমি সমান সমান যেহেতু ভাত নয়, এটা একটা অবজেক্ট। আর আমি যা, সে যা, ডাক্তারও তা, তাহলে এটা একটা কমপ্লিমেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। টাইপস অফ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টের প্রকারভেদ। কমপ্লিমেন্ট প্রধানত দুই প্রকার: সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, যা যা সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়, আরেকটা হলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট, যা অবজেক্ট সম্পর্কে তথ্য দেয়। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আসলে কি? যে কমপ্লিমেন্ট বাক্যের সাবজেক্টের অবস্থা, পরিচয় বা গুণ প্রকাশ করে তাকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে। এটি সাধারণত লিঙ্কিং ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিকাম, লোক, সাম, ফিল ইত্যাদি এর পরে বসে। আচ্ছা, এখানে কিন্তু একটু কঠিন লাগতে পারে। আপনারা জাস্ট সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট, এটা যে দুই প্রকার, আপনারা জাস্ট এতটুকু শিখে রাখেন। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা অবশ্যই এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের কিন্তু আছে। আপনার ভয় পাওয়ার কিছু নাই। এখন ইংলিশটাকে মনে হচ্ছে অনেক বেশি কঠিন, আস্তে আস্তে সহজ থেকে কঠিনের দিকে যাচ্ছে। এতে আপনাদের ভয় পাওয়ার কিছু নাই আসলে। তাহলে সাবজেক্টিভ কমপ্লিমেন্টের আমি ৩ টা উদাহরণ আমি দিলাম। যেমন নাউন, হি বিকাম এ রাইটার। সাবজেক্টের পরিচয় দেখেন, সে একজন লেখক। সে একজন লেখক। যে এই যেটা হলো সাবজেক্ট। সাবজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে, মানে হি যা, রাইটার এর লেখক, উনিও তা। তাহলে এটাকে আমরা বলতে পারি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তারপর অ্যাজেক্টিভ কমপ্লিমেন্টটা কি আসলে? তারপর অ্যাজেক্টিভটা দেখেন, দ্য আইসক্রিম টেস্টেড সুইট, মানে আইসক্রিমটা মিষ্টি। তাহলে এই আইসক্রিমের যে গুণাগুণটা সুইট, এটা কিন্তু আইসক্রিম সম্পর্কে একটা এক্সট্রা মানে তথ্য দিচ্ছে। তারপর প্রনাউনটা দেখেন, দ্য উইনার ইজ ইউ, সাবজেক্টের পরিচয়। দ্য উইনার ইজ ইউ মানে উইনার সাবজেক্ট, মানে সাবজেক্টের বিষয়ে যে এক্সট্রা তথ্য দিচ্ছে, এটা হলো ইউ। ইউটা হলো একটা মানে সাবজেক্টের তথ্য দিচ্ছে আরকি। আমি মূলত যেটা বোঝাতে চাচ্ছি, সাবজেক্টের পরিবর্তে যদি কোনো কিছু বসে, এটাকে প্রনাউন বসতে পারে কোনো নাউনের পরিবর্তে। এই প্রনাউনটাই কিন্তু ইউ। আশা করি ছোট্ট মানে বিষয়গুলো আমি আগেও অনেকবার বলছি যে নাউনের পরিবর্তে যদি কোনো কিছু বসে, তখন সেটাকে মানে প্রনাউন বলে। আর অবজেক্টিভ কমপ্লিমেন্ট হলো যেই কমপ্লিমেন্ট বাক্যের অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় এবং তার অর্থ সম্পূর্ণ করে, তাকে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে। এক্ষেত্রে অবজেক্ট ইজ ইকুয়াল টু কমপ্লিমেন্ট হয়। অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে যা যা বসতে পারে, যেমন উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন। আপনি এখানে একটু জিনিস খেয়াল করেন, আমরা তাকে মানে ক্যাপ্টেন নির্বাচন করেছিলাম। তাকে দেখেন, তাকে, হিম অর্থ কি? তাকে। হিম এখানে কি? অবজেক্ট। উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচন করেছিলাম। কাকে নির্বাচন করেছিলাম? তাকে নির্বাচন করেছিলাম। এই যে হিম, তাকে যে আমরা নির্বাচন করেছিলাম, এই ক্যাপ্টেনটা কিন্তু যে হিম ব্যক্তি, ওই ব্যক্তিটাই হইছে। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচন করেছিলাম। ক্যাপ্টেন, ক্যাপ্টেন যে আমরা নির্বাচন করেছিলাম, এই অবজেক্টটাকে কিন্তু নির্বাচন করেছিলাম। এইজন্য এটাকে বলা হয় অবজেক্টিভ কমপ্লিমেন্ট। দ্য নিউজ মেড মি হ্যাপি, মানে এই নিউজটি আমাকে খুশি করেছিল। এই যে মি, আমাকে, আমি খুশি হয়েছিলাম, তার মানে এই অবজেক্ট ব্যক্তিটাই খুশি হয়েছিল। এজন্য এটাকে বলা হয় অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আশা করি কমপ্লিমেন্টের এই সূক্ষ্ম বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। আর আসলে এখানে আরো কিছু বিষয় আছে, আমি জাস্ট একটু এট আ গ্ল্যান্স আপনাদেরকে বলে দেই। সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় যা যা বসতে পারে, কমপ্লিমেন্ট হিসাবেও ঠিক একই উপাদান বসতে পারে। নাউন, নাউন বসতে পারে, অ্যাজেক্টিভ বসতে পারে, তারপর প্রনাউন বসতে পারে, জিরান বসতে পারে, ইনফিনিটিভ বসতে পারে। এখন আপনার কাছে আমি বারবার একই কথা বলছি। দেখেন, আপনি যদি জিরান্ট, তারপর ইনফিনিটিভ, তারপর প্রনাউন, নাউন ফ্রেজ এগুলা দেখে ঘাবড়ে যান, তাহলে আপনার কাছে ইংলিশটা অনেক কঠিন মনে হবে। এগুলা জাস্ট আপনার জাস্ট জানার জন্য। আপনি বেসিক জিনিসটা আপনি জাস্ট জানলেন, যে এই বিষয়গুলো আপনি জাস্ট জেনে রাখেন। আপনি জাস্ট শুনলেন। সবকিছু আপনাকে মুখস্থ করতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। যে আপনি সবকিছুই একদিনে আসলে কোনোভাবেই সম্ভব না। আসলে আমাদের আরেকটা ক্লাস বাকি ছিল অল্প একটু, লিঙ্কিং ভার্ব, এটা নিয়ে আমরা আসলে সামনের দিন আলোচনা করব।
আজকে আমাদের এমনিতেই অনেক বেশি সময় চলে গিয়েছে। আমরা ক্লাসটা আর লম্বা করতে চাচ্ছি না। তো যাই হোক, ক্লাসটা কে বুঝতে পেরেছেন আর কে পারেন নাই আপনাদের একটু কমেন্ট জানান। আমাদের সাথে একটু ২ মিনিট প্লিজ একটু আপনাদের সাথে একটু কথা বলি। ক্লাসটা কে বুঝতে পেরেছেন আর কে পারেন নাই একটু অনুগ্রহ করে একটু জানাবেন। আমি আপনাকে যেটা বলি দেখেন, আপনার ১৫ বছর ১৬ বছরের গ্যাপ। আমি যদি আপনাকে বলতাম যে ভাই ১ বছরের একটা কোর্স করানো হবে, আপনারা কিন্তু সবাই পিছপা হয়ে যাইতেন। যে একটা ক্লাস ১ বছর এতদিন তো কখনোই সম্ভব না। তো আলহামদুলিল্লাহ আমি এই কোর্সটাকে এই ২৪ টা ক্লাসে মাত্র সাজাইছি। আশা করি আপনারা একটা ক্লাস ১ম বারেই যে সবকিছু শতভাগ বুঝে ফেলবেন বিষয়টা এরকম না। কিছু কঠিন থাকবে, কিছু সহজ থাকবে। ওভারঅল একটা ক্লাসটা আপনি যদি ১ বার ২ বার করেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের এটা নিয়ে আর কখনোই সমস্যা হবে না ইনশাআল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ক্লাসটা কে বুঝতে পারেন নাই, কে বুঝতে পেরেছেন একটু অনুগ্রহ করে জানাবেন। আপনার ক্লাসটা বুঝতে পেরেছেন কিনা আপনারা একটু অনুগ্রহ করে জানাবেন। যারা লাইভে আছেন অনুগ্রহ করে একটু জানাবেন। আমি আপনাদের কমেন্টের আশায় আছি। আপনারা অনুগ্রহ করে একটু জানাবেন প্লিজ। আপনারা একটু অনুগ্রহ করে জানাবেন ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, দেলোয়ার হোসেন ভাই লিখছেন যে আলহামদুলিল্লাহ আজ যতটুকু বুঝতে পারছি সামনে আরো ভালো হবে। যাই হোক, আপনি প্রথম দিন আসলে আমি যেটা বললাম যে সবকিছু আমরা আসলে রাতারাতি বুঝতে পারি না। আর ভালো জিনিস শিখতে একটু সময় লাগে। এটা আমি বিশ্বাস করি। আপনারা ক্লাসটা অনুগ্রহ করে একটু টেনে আবার একটু ক্লাসটা দেখবেন। এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। যদি আপনারা শেখার মন মানসিকতা থাকে তাহলে আপনারা অবশ্যই ক্লাসটা আবার একটু দেখবেন এবং ক্লাসটা আশা করি কোনো জায়গায় যদি বুঝতে না পারেন, এই যে গ্রুপে কমেন্টের লিঙ্ক দেয়া আছে। একটা হলো আমাদের গ্রুপের লিঙ্ক। এই গ্রুপে আসলে জয়েন করে নিবেন। যদি যেকোনো বিষয় বুঝতে না পারেন অবশ্যই এই গ্রুপে ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেয়া হবে। এবং ইউটিউব চ্যানেল আছে একটা। ইউটিউব চ্যানেলে যে লিঙ্কটা দেয়া আছে এখানে আপনারা একটু সাবস্ক্রাইব করে নিবেন। আমি ওইখানে একটা প্লেলিস্ট করব। এই ভিডিওটা রেকর্ড হচ্ছে। এই রেকর্ডটা ওইখানে আমরা আপলোড করে দিব। তাহলে ইনশাআল্লাহ আপনাদের আর বুঝতে কখনোই কোনো সমস্যা হবে না। যেকোনো বিষয় আপনার যে ক্লাসটা করছি এই ক্লাসের মধ্যে কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই আমাকে অন্তত গ্রুপের মাধ্যমে জানাবেন। অবশ্যই আমি সলভ করে দেব। যেকোনো বিষয় যেকোনো সময় যদি সময় একটু দেরি হয় দেখা গেছে অনেক কাজে থাকি, দেন আমি আপনাদেরকে এটা ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসেল আহমেদ ভাই লিখছে যে ১ম ক্লাসটা মিস করে ফেললাম। খারাপ লাগতেছে। আসলে খারাপ লাগার কিছু নাই। কাজ থাকতেই পারে। পরবর্তীতে র র মানে বুধবার আমাদের ক্লাস আছে। আশা করি জয়েন করবেন। আর এই ক্লাসটা আবার পরবর্তীতে দেখে নিবেন। কমেন্টে এই ইউটিউবের লিঙ্ক দেওয়া থাকবে। ওইখানে আমি আপলোড করে দিব। আপনারা আশা করি এখান থেকে ক্লাসটা করে নিবেন। আর লাইভে অবশ্যই আগামীতে জয়েন করবেন এবং ভিডিওটা আবার দেখবেন। আর আমি আপনাকে আবারও আপনাদের সবার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমাদের প্রত্যেক রবিবার এবং বুধবার ক্লাস হবে। আজকে ১ম দিন বিধায় ক্লাসটা একটু দেরি হয়ে গেছে, ১.৫ ঘন্টা হয়ে গেছে। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব ক্লাসটা ১ ঘন্টার মধ্যে কিভাবে নেওয়া যায়। আচ্ছা, বলছি গ্রুপে কিভাবে জয়েন হবো? গ্রুপের লিংক আমি কমেন্টে দিয়ে রাখছি। আপনি এখান থেকে গ্রুপে জয়েন হতে পারেন। আর ক্লাসটা অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে ইউটিউব থেকে দেখে নিবেন। আর আমরা ক্লাসটা ৯:৩০ টায় শুরু করব। ক্লাসটা আপনারা আসলে পিছপা হবেন না। আপনারা যদি ভয় পান, ভয় পাওয়ার কিছু নাই। ইনশাআল্লাহ ইংলিশটা অনেক সহজ। আপনি সহজভাবে উপস্থাপন করলে আপনার মাইন্ডটা সেট রাখেন, পজিটিভ থিংক রাখেন। অবশ্যই আপনারা অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন এবং ইংলিশের A to Z আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। এই যে সাপোর্ট গ্রুপ, ইংলিশ ক্রাফট লার্নার্স কমিউনিটি গ্রুপ আমি লিংকে দিয়ে রাখছি। আপনারা এখান থেকে জয়েন হয়ে নিবেন। আর আশা করি আপনারা আবার লাইভটিতে জয়েন করবেন। আগামী বুধবারে আমাদের ক্লাসটি আবার অনুষ্ঠিত হবে। যদি কোনো কিছু বুঝতে না পারেন আবারও বলছি আপনারা
ইংলিশ ক্রাফটের সাথে থাকলে যেকোনো প্রশ্ন করলে আমরা এখানে গ্রুপে সাপোর্ট দিয়ে থাকব। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেব। আজকে আমাদের এই ক্লাসটা এখানেই শেষ করছি। আপনাদের কি কারো কিছু বলার আছে কিনা আমাকে একটু জানাবেন অনুগ্রহ করে। আপনাদের কি কারো কিছু বলার আছে? আমাকে একটু বলতে পারেন যদি বলার থাকে। তাহলে আমরা আমাদের ক্লাসটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো ভিডিওতে। ইনশাআল্লাহ বুধবার তো আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।